প্রবলেম ফেস করি যে লাইক ক্লাস নিতে যদি ভালো না লাগে সেক্ষেত্রে এটাই বলছিলাম, হয়তো পুরো ক্লাসটা নিব না, এটার জন্য আই এম সরি, জি আমি ম্যাম। আগে থেকে এটা বলে নিচ্ছি। জি ম্যাম, এটা ভালো হবে। না ম্যাম, সমস্যা নাই। আচ্ছা, সো লাস্ট ক্লাসে যেটা হয়েছিল যে আমরা হচ্ছে গিয়ে একটু বলে নিই আজকে কি কি স্টাডি করব। অলরেডি আপনাদের সাথে একটা ম্যাটেরিয়াল শেয়ার করা আছে which is about the 10 principle of economics, যেখানে আমরা দেখেছিলাম যে ইকোনমিক্সে আপনার হচ্ছে গিয়ে 10টা প্রিন্সিপাল আছে। হ্যাঁ, যেটা আমরা আমরা হচ্ছে গিয়ে এই প্রিন্সিপাল গুলো আমি বলেছিলাম যে আমরা যখন ইকোনমিক্সে কোনো হচ্ছে গিয়ে আপনার ইয়া মেনটেন করব, আহ, আপনার ওটাকে বলা যায় যে ইকোনমিক্সে যখন নতুন কোনো থিওরিজে আসবো, আমার এই প্রিন্সিপাল গুলো হচ্ছে গিয়ে মেনটেন করে চলে, এরকম একটা বিষয় থাকবে যে আমার আমি রেকর্ডিং স্টার্ট করেছি, ওকে থ্যাংক ইউ। সো আমার যেটা হবে যে আমি দেখেছিলাম যে নতুন ইকোনমিক্স কথাটা, ইকোনমিক্স কতগুলো রুলস মেনটেন করে চলে, মেইন কথা হচ্ছে এটা যে এই রুলস গুলো যেগুলো মেনটেন করে চলে সেটাই ছিল হচ্ছে আমার 10 প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এরকম বিষয়টা। সো আমরা সেই প্রিন্সিপাল গুলো নিয়ে স্টাডি করা শুরু করেছি। এই প্রিন্সিপালটার জন্য আমি আপনাদের সাথে যে রেফারেন্সটা শেয়ার করেছি ম্যানেজার ইকোনমিক্স বাই মার্ক হার্শি, ওনার বইটা ফলো করছি না, এটা বলেছিলাম। এটার জন্য আমি ফলো করছি হচ্ছে ম্যানকিউ এর বইটা, ম্যানকিউ এর যেটা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, সেই বইটা ফলো করছি। তো সেটার হচ্ছে গিয়ে আপনারা যদি চান আমি বই রেফারেন্সটা দিতে পারি। তো ওটা থেকে জাস্ট এই একটা চ্যাপ্টারে আমরা পড়বো, তো আমি এই জন্য আপনাদের সাথে ব্রিফলি স্লাইডটা শেয়ার করেছি, এবং এই স্লাইডে আমার কিছু আমি মডিফিকেশন করেছি, মডিফিকেশনস গুলো ছিল, তো সেইভাবে শেয়ার করেছি। পরে বলেছিলাম যে এটা একটা ওপেন কন্টেন্ট, আপনি আপনি এটার জন্য উইকিপিডিয়াটা ভালোভাবে ফলো করলেই হবে। সো এই স্লাইডটা যখন আমরা স্টাডি করা শুরু করেছিলাম, এটা 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 কমপ্লিট করার রিজনটা অনেকটা এটা যে আপনার যেহেতু ম্যানেজার, আপনারা অনেকেই আছেন যে যারা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের না এন্ড বিবিএ ব্যাকগ্রাউন্ডের না, বা বিবিএ তে আমরা ইকোনমিক্স খুব স্লাইটলি দুটা কোর্সে পড়ে আসি। ওভারঅল একটা আইডিয়া দেওয়া যে হোয়াট ইজ ইকোনমিক্স, হোয়াট আর ইটস ব্রাঞ্চেস, হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন দেম। তো যখন ওগুলো সম্পর্কে আমরা জেনে আসবো তখন দেখা যাবে যে আমাদের জন্য ইজি হবে ফার্দার যেটা আমরা স্টাডি করবো সেটা সম্পর্কে জানা। যেমন আমরা লাস্ট ক্লাসে ইকোনমিক্স সম্পর্কে জেনেছি। So, আমরা দেখেছি ইকোনমিক্স it talks about how society manages its scarce resources. এখন scarce resource বলতে আমরা হয়তো অনেকে আগে জানতাম না এটা কি, দেন আমরা জেনেছি যে scarce resource means actually society নেচার, মানে লিমিটেড নেচার অফ রিসোর্সেস, যে আমরা যে সোসাইটির যে রিসোর্সেস গুলো দেখি দে আর লিমিটেড ইন নেচার। দেখা যায় যে এটা মানে আনলিমিটেড ভার্সনে নাই, যে অনেক অনেক আছে এরকম নাই, এটা দেখা যায় যে লিমিটেড ইন নেচার। লাইক আমরা লাস্ট ক্লাসে সবচেয়ে লিমিটেড নেচার নিয়ে কথা, লিমিটেড রিসোর্স নিয়ে কথা বলছিলাম, দ্যাটস অ্যাবাউট টাইম। যে বলেছেন যে আপনার টাইমটা ফিক্সড, যেমন এই যে আজকে এটা আমি অনেক বেশি ফেস করছি যে লাইক আমার টাইম ফিক্সড, আই নো দ্যাট অনলি ফ্রাইডে আই ক্যান টেক ইউর ক্লাস, এখন আজকে যদি আমি ক্লাস ক্যান্সেল করে দিই, ইন নেক্সট ফ্রাইডে ইট উড বি সো টাফ ফর মি টু overcome this because I have to manage another 2.5 hours. So already আমি আরো 2.5 hours আরেকটা ক্লাসের জন্য নিব, আপনাদেরও ক্লাস থাকবে, মানে ইটস a huge thing to do, মানে to manage everything. So আমি কিন্তু সেটাতে যাচ্ছি না। তো এই যে স্কেয়ার রিসোর্সটা, এটাকে কি করে প্রপারলি ইউজ করা যায় সেটাই আমাকে ইকোনমিক্স শেখাচ্ছে। তা আমার কাছে কি হলো, আমি অপরচুনিটি কস্ট দিয়ে হিসেব করলাম, আজকে আমরা সেই প্রিন্সিপালটায় যাব। হ্যাঁ, মানে পিপল রেসপন্ড টু দ্য ইনসেনটিভ বা এরকম আরো প্রথম যে 4টা প্রিন্সিপাল আছে সেই 4টা প্রিন্সিপাল দিয়ে আমি দেখাবো যে এগুলো আমার ডিসিশন মেকিং এ আমাকে হেল্প করেছিল, যে আমি হচ্ছে কি আমার ক্লাসটা নেওয়া উচিত। আমি কালকে হিসেব করেছি যে আজকের ক্লাসটার মানে ডিমেরিটস এন্ড মেরিটস, আমি এগুলো হিসেব করে দেখলাম যে আমার উচিত চেষ্টা করা, এমন না যে আমি একেবারে না নিলাম, না নেওয়ার থেকে কিছুটা হলেও নেওয়া বেটার, এভাবে আমার ক্যালকুলেশনে ওরকম মনে হলো। So, আমি সেটা কিন্তু করছি, চেষ্টা করছি। তো এই যে দেখেন আমি আমার লিমিটেড রিসোর্স সেটাকে প্রপারলি ইউজ করার চেষ্টা করছি, এটা আমাকে ইকোনমিক্স করতে শেখাবে। তো এই যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল
what এই যে হাউ মাচ টু ওয়ার্ক, এই যে দেখেন আজকে আমি নিজে ডিসাইড করেছি যে হাউ মাচ টু ওয়ার্ক, আমি কতটুকু কাজ করব, হ্যাঁ, বা হাউ মাচ যখন আমি আর্ন করব সেখানে আমি ডিসাইড করব হাউ মাচ টু সেভ, হাউ মাচ টু স্পেন্ড। অ্যাজ এ প্রোডিউসার আই উইল ডিসাইড হাউ মাচ টু what to produce, how many workers to hire, or as a government will decide about national defense, consumer goods. এই যে গভর্নমেন্ট ডিসাইড করছে না যে করোনার মধ্যে দেখেন, অবভিয়াসলি আপনাদের হয়তো মনে হতে পারে যে কেন এডুকেশনাল ইনস্টিটিউট ক্লোজ করেছে, ইটস অলসো অন গভর্নমেন্ট ডিসিশন, হ্যাঁ, বাট কেন করলো এটা রিজনটা যদি আপনি একটু প্রপারলি চিন্তা করেন, আমার কথা হচ্ছে আমাদের দেশের যে ফিউচার, যেটাকে আমি ফিউচার যে হিউম্যান রিসোর্স, এটা হচ্ছে আমার স্টুডেন্টরা, এই জেনারেশনটা। ওই যে বলে যে একটা কথা যে বেঁচে থাকলে পড়াশোনা করা যাবে, হ্যাঁ, আম, তো কথাটা হচ্ছে অনেকটা এরকম, স্টাডি বিষয়টা দূরশিক্ষণ পদ্ধতিতে সম্ভব, এই যে যেটা আমরা অনলাইন এডুকেশন যেটাকে বলছি, এটা আমাদের দেশে হয়তো নিউ কনসেপ্ট, বাট আপনি যদি ইউকে বা ইউরোপের কান্ট্রি গুলো বা ইউএস এর ক্ষেত্রে চিন্তা করেন, এটা কিন্তু অনেক ওল্ড একটা কনসেপ্ট। আমাদের এখানে অনেকেই আছেন যারা কিনা অনলাইনে অনেক কোর্স কমপ্লিট করেছেন, ইভেন আমি নিজেও করোনার মধ্যে অনেকগুলো কোর্স কমপ্লিট করেছি অনলাইনে। সেই টিচারকে আমি কখনো দেখিনি, যেমন আমি রিসেন্ট একটা কোর্স কমপ্লিট করেছি, পাওয়ার অফ ম্যাক্রো ইকোনমিক্স। এটার যিনি লেকচার দিচ্ছিলেন উনি হচ্ছেন পিটার নাভারো। আমি ওনার ছবিও দেখিনি, ইভেন ওনার যে লেকচার গুলোতে কোনো ছবি নেই, যে আমি যেভাবে ক্লাস নিচ্ছি ঠিক একইভাবে অডিও ভার্সনে স্লাইড গুলো যাচ্ছে, উনি এক্সপ্লেইন করেন, দেন স্লাইড শেষে ছোট একটা কুইজ থাকে, এভাবে করে আমি কোর্সটা কমপ্লিট করছি। ম্যাডাম, So হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি লেট। না না, ইটস ওকে। হ্যাঁ, আমি আই এম ইমরান। ও আচ্ছা, সরি ইমরান, আমি মানে পার্টিসিপেন্ট লিস্টে দেখছি না তো, এই জন্য বুঝিনি। ঠিক আছে ইমরান, ডোন্ট ওয়ারি। সো উনাকে কিন্তু আমি কখনো দেখিনি, বাট উনার কাছ থেকে দেখেন অলরেডি কিন্তু আমি 24 লেকচার্স কমপ্লিট করে একটা কোর্স কমপ্লিট করে ফেললাম। সো this is a new concept in our country, but it's a very old concept in the rest of the world. So আপনি ইভেন বাংলাদেশে চাইলেও বসেও কিন্তু অনেক ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নেওয়া পসিবল বাংলাদেশে বসে, স্পেশালি আপনি যদি মালয়েশিয়া থেকে ডিগ্রি নিতে চান, ইউরোপের কান্ট্রি গুলো থেকে ডিগ্রি নিতে চান, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, এরকম অনেক ডিগ্রিজ আছে যেটা ওরা অনলাইনে দেয়, আপনার যেতেও হবে না, আপনি বাংলাদেশে বসে ডিগ্রি কমপ্লিট করে ফেলতে পারবেন। সো দোজ অপরচুনিটিজ আর দেয়ার। সো গভর্নমেন্ট এটা অ্যাভেল করার চেষ্টা করেছে যে যাতে এই রিসোর্সটা যাতে ডিস্ট্রয় না হয়, এই কারণে। সো আমরা লাস্ট ক্লাসে ইকোনমি সম্পর্কে জেনেছিলাম, দেন উই টক অ্যাবাউট ইটস ব্রাঞ্চেস। আচ্ছা সরি, একটু ব্রাঞ্চেস নিয়ে কথা বলে। ব্রাঞ্চেস ছিল হচ্ছে economics has two major area, one is micro, another one is macro. These are not the classification of microeconomics, just some example of microeconomics, and these are not the classification of macro, just যেখানে আমি আমার স্পটলাইট নিয়ে যাচ্ছি, এগুলা হচ্ছে just example. So branches গুলোর মধ্যে ছিল হচ্ছে micro talks about the individual economic activities, and macro talks about economics in large scale. So like when I talk about the economic activities of myself, like my expenditure, my savings, my family expenditure, my family demand, those are microeconomics. But when I talk about national defense, national budget, um, GDP, then unemployment, increase in price level, which is inflation, that is macroeconomics. So এগুলো হচ্ছে ব্রাঞ্চেস, এই দুটো মেজর ব্রাঞ্চেস থাকে। আমরা যে কোর্সটা করছি ম্যানেজারিয়াল ইকোনমিক্স, দ্যাটস দ্য মিক্সচার অফ মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স। আমরা হচ্ছে গিয়ে কনসেপ্ট গুলো নিয়ে মাইক্রো থেকে, কিন্তু অ্যাপ্লিকেশন গুলো যেগুলো অ্যাপ্লাই করবো দোজ আর ম্যাক্রো কনসেপ্ট। আচ্ছা, অনেকেই যেহেতু জয়েন করেছেন এখন বলি, যেহেতু রেকর্ডিং স্টার্ট হয়েছে, কাইন্ডলি চ্যাট বক্সে রাইট ডাউন ইউর নেম এন্ড আইডি, চ্যাট বক্সে নেম আইডি পোস্ট করবেন, সো দ্যাট আমি এখান থেকে আপনাদের অ্যাটেন্ডেন্স পেয়ে যাব। ওকে, দেন উই টক অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ইকোনমিক্স। আমরা এখানে দেখেছিলাম যে হচ্ছে গিয়ে আমরা আমাদের যেটাকে বলে যে
ইকোনমিক্স এর টাইম ফ্রেমটাকে কত ভাগে ভাগ করেছি সেটাতে আমরা গিয়েছি। সো তিনটা টাইম ফ্রেমে গিয়েছিলাম। আমরা দেখেছিলাম অ্যাডাম স্মিথ ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স। ওনার টাইম থেকে শুরু করে মোটামুটি 1860 পর্যন্ত, 1860 সাল পর্যন্ত আমাদের যারা হচ্ছেন গিয়ে যেসব ইকোনমিস্টরা ছিলেন তাদেরকে আমরা হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল ইকোনমিক্স বলছি, বা এটা ক্লাসিক্যাল ইকোনমিক্স এরা বলছি। টাইম ফ্রেম জাস্ট। এরপরে হচ্ছে কি যে টাইম ফ্রেমটা আসে, তারা ক্লাসিক্যাল ইকোনমিস্টদের ভেঙে চুরে নতুন একটা কনসেপ্ট নিয়ে আসে, তাদেরকে আমরা নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট বলছি। এর মধ্যে আমি আলফ্রেড মার্শালের কথা বলেছিলাম। মার্শালস ল খুব ফেমাস এই জন্য বলেছি। এছাড়া মার্শালের আরো কিছু কন্ট্রিবিউশন আছে ইন আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স, সো ওখানে আছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স, মানে যেটাকে কেনশিয়ান ইকোনমিক্স বলছি, বা একদমই যে নিউ কনসেপ্ট, এটা আসে হচ্ছে গিয়ে আপনার 1930s এ, when the concept or the theories by classical and neoclassical economists has failed. In that time there is to Keynes come up with the new concept. আহ সেই নিউ কনসেপ্ট থেকেই কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিটা চলছে। লাইক আমি বলেছিলাম যে ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বিলিভ করতো, যে পুরাতন আমলে যারা ইকোনমিস্ট ছিল তারা বিলিভ করতো যে ইকোনমিকে কোনো যদি ইন্টারভেনশন না করি, মানে বাইরে থেকে কোনো প্রকার কোনো কোনোভাবে ওটাকে চালানো না চেষ্টা, আমি আজকে যাব ইনসেনটিভ গুলো কি হতে পারে, একটু সময় দেন আমাকে। তো ওরকম যদি কিছু না করি, ইকোনমিটা একা একাই ঠিক হয়ে যাবে। ইকোনমি একা একা ঠিক হওয়ার কথা এখানে বলতে বোঝাচ্ছে যে আমার দেশে ধরেন হঠাৎ করে দেখলাম প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, যেমন এখন আলুর দাম বাড়ছে, কোনোভাবে আমরা কিছু করব না। এখানে গভর্নমেন্টও কোনো রুলস এন্ড রেগুলেশন দিবে না, বা হচ্ছে কোনো অথরিটিও থাকবে না, বা এক্সপোর্ট ইম্পোর্টে আমি কোনো ট্যারিফ অ্যাপ্লাই করি, এরকম অনেকগুলো বিষয় থাকতে হবে। এরকম যদি করি, সরি, সো ওইটা হচ্ছে গিয়ে না করলে দেখা যাবে কি আলুর দাম এমনি সহনীয় পর্যায়ে চলে আসবে। এরকম এরকম ধারণা ছিল ক্লাসিক্যাল ইকোনমিস্টদের। কিন্তু কেইনস দেখালেন যে আসলে এইভাবে কিন্তু 1930s এ যেটা হলো, when the great depression attack on USA, the price level was too high. For that reason unemployment arises. So কোনোভাবেই আহ, মানে in that time they couldn't solve the problem. In any cases এই প্রাইস লেভেলটা ওরা তো এটাই জানে যে অটোমেটিক্যালি ঠিক হবে, বাট অটোমেটিক্যালি ঠিক হচ্ছিল না। এটাকেই বলা হচ্ছে ইকোনমিক অর্থোডক্স। তো ওটা হচ্ছে কি ফেইল হয়। সো যখন এটা ফেইল হয় তখন কেইনস একটা থিওরি দেন, যে এটা তিনি অ্যাডভোকেট করেন এটার বিষয়ে, যে হি টকস অ্যাবাউট দ্য গভর্নমেন্ট ইন্টারভেনশন, and when there is government intervention in an economy, it used as a kickstart in that economy. So the economy, it will help that economy to go to the boom section again. এটা কিভাবে, যে ধরেন আপনি যদি এমন করেন যে, আমি আমার বাংলাদেশের গভর্নমেন্টের কথাই বলছিলাম, যে বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু একটা ভালো কাজ করেছে। সেটা হচ্ছে যখনই করোনা আর একটা প্রকোপ বাংলাদেশে দেখা দিয়েছে, বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু একটা সাবসিডি প্রজেক্ট নিয়েছে 5000 crore টাকার। ইটস এ হিউজ অ্যামাউন্ট, অবভিয়াসলি আমাদের জিডিপির আমি ভুলে গিয়েছি শতাংশ, কত শতাংশ ছিল। তো এত বড় একটা প্রণোদনা প্রজেক্ট নেওয়ার কারণে সেখান থেকে খুব সহজ শর্তে অনেক এসএমই বলেন, গার্মেন্টস সেক্টর বলেন, তারা কিন্তু লোন নিতে পেরেছে। লোন নিয়ে কিন্তু তাদের যেখানে দেখা যেত যে তাদের বিজনেসটা বন্ধ হয়ে যেত, সেটা কিন্তু হয় নাই। এটার কারণে যেটা হয়েছে যে এরকম অনেক সেক্টরই ধারণা করা হয়েছিল বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সেটা হয় নাই। মানে যেটুকু বন্ধ হয়ে যাওয়ার, কিছু সেক্টর আছে যেটা রিকভারি করা পসিবল না, সেটা তো আমি এখন সেখানে কিছু করার নাই। কিন্তু যত পার্সেন্ট আমি চিন্তা করেছিলাম যে ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, ধরেন আরো ভালোভাবে বলি, যত পার্সেন্ট আমরা ধরে নিয়েছিলাম যে মানুষ জবলেস হবে, বা যত পার্সেন্ট প্রোডাকশন কমে যাবে, প্রাইস লেভেল যতটা বাড়ার কথা আমরা চিন্তা করেছিলাম, সেটা কিন্তু হয়নি। কৃষকদের একটা ভালো মানের প্রণোদনা দিয়েছে গভর্নমেন্ট। আপনি আপনি যদি ইয়াটার কথা বলেন, সিড, ফার্টিলাইজার, এগুলো দিয়ে কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে যাতে প্রোডাকশনটা কোনোভাবে নষ্ট না হয়। তো এই যে এগুলো হচ্ছে গিয়ে বলা যায় যে গভর্নমেন্টের কিক স্টার্ট, অর্থাৎ ইকোনমিটা যাতে স্থবির না হয়ে যায়। মানে
আরো যদি যারা বুঝতেছে না, ইকোনমি বলতে বুঝাচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, মানে মানি রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো বা এই যে স্কেয়ার রিসোর্স নিয়ে যে আমাদের যে কাজকর্ম, এটা যাতে বন্ধ না হয়ে যায় এই জন্য গভর্নমেন্ট একটা সাবসিডি প্রজেক্ট নিয়েছে। এটা কিন্তু কেইনসের থিওরি, এবং এই থিওরিটা 1930s এর আগে কেউ কখনো বলেনি, এবং এই থিওরিটা কিভাবে কাজ করে সেটা কেইনস তখন দেখিয়েছেন। আজকে আমাদের ক্লাসে আমরা কয়েকটা প্রিন্সিপালের মাধ্যমে এটা আরো ভালোভাবে বুঝবো। আর এটার একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে বাংলাদেশে করোনাকালীন সময় বাংলাদেশের গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিস গুলো ছিল সেটা। তো সেখানে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট যে, আমি অবভিয়াসলি এটা স্বীকার করার মতোই বিষয়, সো সেখানে যে বাংলাদেশের গভর্নমেন্ট যে অ্যাক্টিভিটিস গুলো নিয়েছে সেই কারণে কিন্তু আমাদের ইকোনমিটা অতটা কোলাপস করে নাই। ওকে, দেন উই টক অ্যাবাউট দ্য ইকোনমিক সিস্টেম। অর্থনৈতিক ব্যবস্থাটা কিরকম হয়, যে প্রাইভেট কন্ট্রোলে থাকে না পাবলিক কন্ট্রোলে থাকে। তো সেখান থেকে আমরা 3 টাইপস অফ ইকোনমি পেয়েছিলাম। One is planned economy, another one is mixed economy, sorry market economy, then mixed economy। বলেছিলাম যে এটা নিচ থেকে এসেছে আমি বোঝার জন্য। Planned হচ্ছে গিয়ে where the all economic activities are pre-planned, like the demand side, supply side, এগুলা pre-planned থাকে, আগে থেকে খুব প্ল্যান করে রাখে, এবং এই প্ল্যানটা করে হচ্ছে গভর্নমেন্ট। এরকম যখন হবে তখন সেটাকে আমি প্ল্যান্ড ইকোনমি বলেছিলাম। দেন বলেছিলাম then second type of economic system is market economy, where the consumer and producer দুইজন ডিসিশন মেকিং ইউনিট একটা ইকোনমিতে থাকে। এক গ্রুপ হচ্ছে কনজিউমার আর এক গ্রুপ হচ্ছে প্রোডিউসার। কনজিউমাররা কনজিউম করে, বুঝতেই পারছেন, প্রোডিউসাররা এই প্রোডাক্টটা তৈরি করেন। তো যদি কনজিউমাররা কি কি করবে, কনজিউম করবে মানে প্রোডাক্ট কিনতে যাবে, তার মানে প্রোডাক্টের প্রতি ডিমান্ড দেখাবে। সো এটা হচ্ছে কনজিউমার উইল ডিসাইড অ্যাবাউট দ্য ডিমান্ড সাইড, আর প্রোডিউসাররা কি করবে, প্রোডিউসাররা তো ডিমান্ড করবে, প্রোডিউসাররা কি প্রোডাক্টটা তৈরি করবে না। সো দে টক অ্যাবাউট দ্য সাপ্লাই সাইড। সো হোয়েন ইন অ্যান মার্কেট, আমি কোনো কিছু ইন্টারভেনশন থাকবো না, and হচ্ছে গিয়ে consumer will decide about the demand side and producer will decide about the supply side, and that kind of economy is called market economy. And finally কিছু ইকোনমি আমরা পাবো যেখানে প্ল্যান্ড ইকোনমিরই কিছু পোর্শন থাকবে, মিক্সড ইকোনমিরও কিছু পোর্শন থাকবে, that's called mixed economy. So in the perfect example of planned economy is like a state on anything, like government university, government school, government farms. Then market economy's example is private university, private school, private farm. যেমন দেখেন রাষ্ট্রায়ত্ত চিনি কল, ওখানে কিন্তু গভর্নমেন্ট ডিসাইড করছে এখন যে এই চিনি কলগুলো শাটডাউন করে দেবেন, এখানে আমরা আপনার ডিসিশনের কিছু নাই। তারা বলছে ওখান থেকে কোনো প্রফিট হয় না। অথচ দেখেন বাংলাদেশে সুগারের ডিমান্ড কি নাই, এটা কি হতে পারে? এরকম কিন্তু নাই বিষয়টা। সো হুইচ মিনস মানে গভর্নমেন্ট এখানে কিন্তু, এখানে আপনার আমার কিছু বলার কিছু ছিল না, কিন্তু দেখেন বাংলাদেশে কিন্তু বেসরকারি খাতে বেশ বড় বড় কিছু সুগার মিল আছে, মেঘনা গ্রুপের আছে, সিটি গ্রুপের আছে। তো এটা কিন্তু চলছে। ওটাই বলতে যাচ্ছিলাম যে দেখা যায় যে কিছু সেক্টর গভর্নমেন্ট ডিসাইড করে, সেটা প্ল্যান্ড ইকোনমির মধ্যে পড়ছে। কিছু সেক্টর আমরা ডিসাইড করি কনজিউমার প্রোডিউসাররা, সেটা মার্কেট ইকোনমির মধ্যে পড়ছে। আবার কিছু সেক্টর দেখা যায় যে কিছু পোর্শন গভর্নমেন্ট ডিসাইড করবে, কিছু পোর্শন আমরা কনজিউমাররা ডিসাইড করব। ওটা মিক্সড ইকোনমির মধ্যে পড়বে। সো এখন ইকোনমিক সিস্টেমটা বোঝার উপায় হচ্ছে কি, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন আপনি বোঝার চেষ্টা করবেন যে এই প্রোডাক্টটা কোন সেক্টরে আছে। যেমন এখন আমি আমার ক্লাসের কথা বলছি, তখন আমি বলবো ইট কামস ফ্রম দ্য মার্কেট ইকোনমি, বিকজ আমার ক্লাস এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাস, আপনার ডিমান্ড আছে, আমি সাপ্লাই দিচ্ছি, সেখান থেকে চলে যাচ্ছে। বাট when I talk about the tertiary level education, মানে আমি অনার্স লেভেলের এডুকেশন নিয়ে যখন কথা বলছি, এটা কিন্তু প্রাইভেট পাবলিক না, সব সেক্টর থেকেই আসে, তখন কিন্তু এটা আবার মিক্সড ইকোনমিতে চলে যাচ্ছে। আবার ধরেন আমি যদি একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি ক্লাসের কথা বলি, তখন কিন্তু সেটা আবার আমি বলবো প্ল্যান্ড ইকোনমি, গভর্নমেন্ট থেকে ডিসাইড হবে। প্ল্যান্ড ইকোনমিতে আসলে বিষয়টা যেটা থাকে, যেটা কিছুটা সিকিউর সেক্টর হয় কাইন্ড অফ। মার্কেট ইকোনমিটা আনপ্রেডিক্টেবল, আপনি জানবেন না যে নেক্সট কি হবে। মিক্সড ইকোনমিটা এটা দুটা মিক্স আপ হিসেবে চলে। যেমন প্ল্যান্ড ইকোনমির এক্সাম্পল হিসেবে বলি, প্রায় এই যে দেখেন, আমি যদি, ইটস ট্রু, আমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটি টিচার হতাম,
আমার করোনার মনে হচ্ছে, আমার এখনো মনে হচ্ছে যে আমি করোনা পজিটিভ, বিকজ আমার এই যে সোর থ্রোট, যেটা এই যে আমার এটার জন্য কাশি হচ্ছে বারবার আছে, গলা তো ভালো মতো ব্যথা, টায়ার্ডনেস আছে, মানে মেইন কথা সবকিছু আছে প্রপারলি। আমি যেটাকে বলা যায় যে আইসোলেশন মেনটেন করা, সেগুলো সব করছি। বুঝতেই পারছি যে দেয়ার ইজ সামথিং রং, হয়তো নেগেটিভ রিপোর্ট আসলে বা আমার হয়তো ঠিক হয়ে আমি রিকভারির দিকে আছি, এই জন্য হয়তো আমার নেগেটিভ আসছে, আমার হয়তো আরো আগে আমি এফেক্টেড হয়েছে, আমি বুঝতে পারিনি। তো তারপরও being a employee from a private sector, I have some responsibilities, and I know that when I didn't fulfill it, authority will ask me, দাদা তোমার কি হয়েছিল, তুমি এটা ফুলফিল করো, তোমাকে এটা কিন্তু করে নিতে হবে। অর্থাৎ বাই এনি কেসেস আমার কিন্তু এন্ড অফ দ্য সেমিস্টার দেখাতে হবে যে আমি আপনাদের 24 লেকচার কমপ্লিট করেছি, একটা ক্লাসে আমাদের 2টা লেকচার কমপ্লিট হয়ে আসে। বাট আমি যদি এটা পাবলিক ইউনিভার্সিটির টিচার হতো, এখানে এরকম কোনো রুলস এন্ড রেগুলেশন নেই, আমি বছরের পর বছর ক্লাস না নিলেও আমাকে কেউ কিছুই বলবে না, বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় ওখানে। সো এইটা বললাম এই কারণেই যে ইকোনমিক সিস্টেমের উপর আসলে ডিপেন্ড করে যে প্রোডাকশনটা কেমন হবে। হ্যাঁ, সো দেখা যায় যে প্ল্যান্ড ইকোনমিতে প্রোডাকশনটা অতটা মানে এক্সপেক্টেড প্রোডাকশনের থেকে আমরা কম পাবো, আউটপুটটা এক্সপেক্টেড আউটপুটের থেকে অনেক কম হয়। মার্কেট ইকোনমিতে সেটা হয় না, কারণ মার্কেট ইকোনমিতে কম্পিটিশন থাকে, ডিসিপ্লিনটা থাকে, স্ট্রিক্ট ইন্টারভেনশন থাকে, মানে বলা যায় যে স্ট্রিক্ট মনিটরিং অ্যাকচুয়ালি এটা থাকে। সো এই কারণে কিন্তু পসিবল হয় না। যেমন আমি যে রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোর কথা বলছিলাম, যে দেখেন সেম বলছে যে বাংলাদেশের চিনি কলগুলো হচ্ছে নন প্রফিটেবল সাইড, অথচ আমি এটা বিলিভ করতে আমার খুব কষ্ট হলো, কারণ করোনাকালীন সময়ে চুয়াডাঙ্গায় যে কেডু অ্যান্ড কো, কেডু অ্যান্ড কোম্পানি, যেটা বাংলাদেশের বৃহত্তর চিনি কল, মহিমাগঞ্জের পরে মনে হয় এটা সবচেয়ে বড় চিনি কল। তো সেই সুগার মিল থেকে দেখা গেল যে যখন আমি সুগার ক্যান নিয়ে কাজ করছি, দেয়ার ইজ এ বাই প্রোডাক্ট অফ সুগার ক্যান হুইচ ইজ একটা মোল্ড, মানে এক ধরনের সিরাপের মতো বের হয় যখন আমরা সুগার ক্যান থেকে সুগার প্রডিউস করি। তো সেটা আবার খুব ভালো ধরনের জীবাণুনাশক হিসেবে কাজ করে, সেটা কিন্তু আমরা প্রোডাকশন শুরু করছিল। তো মেইন কথা হচ্ছে কি, সুগার প্রোডাকশনের প্রত্যেকটা বাই প্রোডাক্ট, ইভেন একটা করে প্রোডাক্ট মানে ওয়েস্টেজ যেটাকে আমরা বলি, যেটা ইউজ করা যায় না, সেটাও কিন্তু একটা প্রোডাক্ট হিসেবে কাজ করছে। আর বাংলাদেশে চিনি ডিমান্ড নেই, এটা আসলে বিশ্বাস করতে কষ্ট হয়, বিকজ আমরা চা চা পাগল বাঙালি, চা খাচ্ছি, সুইট আইটেমস গুলো কনজিউম করছে। তো সব মিলিয়ে আসলে কি যে চিনির কনজাম্পশন নাই, এটা মানতে কষ্ট হয়। ওখানে যেটা হচ্ছে যে ওখানে চরম পর্যায়ের অব্যবস্থাপনা আছে, যে ক্লাস দিয়ে এক্সাম্পল দিলাম, ক্লাস না নিলে পাবলিক ইউনিভার্সিটিতে কোনো প্রবলেম হয় না। আমি আমি একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এই জন্য আমার এই বিষয়ে খুব রিগ্রেট আছে যে অনেক কম অনেক কম টিচারদের অ্যাটেনশন পেয়েছি, বা যেটুকু পাওয়া দরকার পাইনি। অনেক অনেক বিষয় আছে এখান থেকে, সেখান থেকে এগুলো বলি। তো এই জন্য জানি, তো প্ল্যান্ড ইকোনমিতে এটাই হয় যে যেই আউটপুটটা পাওয়ার কথা সেটা পাই না, মার্কেট ইকোনমিতে আবার এটা অ্যাচিভ করা পসিবল। সো অনেক কথা বললাম। আজকে আমাদের টপিকটাতে এখন আমরা চলে যাব, যে আসলে আজকে আমরা কি নিয়ে পড়বো। 10 প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এটা নিয়ে আমরা পড়বো। এখানে আমরা 10টা প্রিন্সিপাল পড়বো, এবং এখান থেকে আমি প্রশ্ন করি, অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের প্রশ্ন করবো, এবং দেখা যায় যে প্রশ্নগুলো হয় হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড। আপনাকেই জানতে চাবো যে আপনার লাইফে এরকম কোনো সিচুয়েশন হয়েছে কিনা। সো আমরা এখান থেকে 10 প্রিন্সিপাল গুলো পড়ে আসবো। 10 প্রিন্সিপালের মধ্যে একটু বলে দিই কোন প্রিন্সিপাল গুলো থেকে প্রশ্ন করি। প্রথম দিকে প্রিন্সিপাল গুলো থেকে প্রশ্ন করব। প্রথম 4টা 5টা প্রিন্সিপাল হচ্ছে খুব বেশি রিলায়েবল আমাদের রিয়েল লাইফের সাথে, সো ওগুলো নিয়ে যাব। বাকিগুলো হচ্ছে কি একটু ম্যাক্রো বেসিসে, সো ওগুলো একটু বুঝতে কষ্ট হবে। প্রিন্সিপাল গুলো সম্পর্কে যাওয়া, মেইন কথা হচ্ছে এটা। এবং এই স্লাইডটা যে তাদের সাথে শেয়ার করা আছে, আমি বলেছিলাম যে এটা ওপেন সোর্স হিসেবে দেখবেন যে প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে আবার কিন্তু আপনার উইকিপিডিয়া লিংকটা এমবেড করা আছে। আপনি এখানে ক্লিক করলেই, যখন আপনি নিজে বাসায় স্টাডি করবেন, ক্লিক করলে আপনি উইকিপিডিয়ার লিংকটাতে চলে যাবেন, সো ওখান থেকে স্টাডি করে নিতে পারবেন। আচ্ছা, লাকি, ইয়েস বলেন ম্যাডাম।
ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। আমি ওয়ালাইকুম বলতে আসসালাম। চাইছি যে এই প্রশ্নগুলো আমাদের দেওয়া হবে সেটা কি দিয়ে দিবেন ম্যাম নাকি? অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যাসাইনমেন্ট তো হচ্ছে যে যদি অনলাইনে যায় মিডের আগে তো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করতে হবে। আর আমি ক্লাস শেষে আলোচনা করি একটু যে জি আজকে যা যা পড়িয়েছি এখান থেকে কোশ্চেন গুলো কি টাইপস এর হতে পারে জি ওগুলো আলোচনা করি। ওকে ম্যাম। যেমন এইটা থেকে আমি একটু বলে দিই, এখান থেকে আমি প্রশ্নগুলো এইভাবেই করি যে পিপল, সাপোজ একটা প্রিন্সিপাল লিখে দিলাম যে পিপল ফেস ট্রেড অফ, মাই ফার্স্ট প্রিন্সিপাল ইজ এরকম যে পিপল ফেস ট্রেড অফ। সো আমি জাস্ট কোশ্চেনটা এরকম করতে পারি, পিপল ফেস ট্রেড অফ, ডু ইউ এগ্রি অর নট? If agree, then give some relevant example about that, এরকম বললাম, বা make some argument about it. So যে আপনি বলছেন যে people face trade off, এটা তো obviously হবে। তো আপনি যে accept করছেন এটার এগেইনস্টে আপনি কিছু যুক্তি দাঁড় করাবেন, এরকম যেটাকে বলছি বিষয়টাকে যে এগুলা করতে হবে। যেকোনো একটা প্রিন্সিপালকে সাধারণত এক্সপ্লানেশন চাই বা প্রিন্সিপালটা যে ট্রু সেটার সপক্ষে আপনার কাছে যুক্তিটা জানতে চাই। সো প্রথম যে চারটা প্রিন্সিপাল, এটা একটা প্রথম যে চারটা প্রিন্সিপাল পাবো সেটা একটা মেইন থিম ফলো করে আসে, দ্যাট ইজ হাউ পিপল মেক ডিসিশন, মানে আমি আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করি, এটার আন্ডারে আমরা চারটা প্রিন্সিপাল পাবো। এটা বড় স্লাইড আছে এই জন্য আমি এখানে ওটা ক্লিক করছি না। দেন পরের তিনটা প্রিন্সিপাল পাবো হচ্ছে কি, দেখবো যে আমরা ইন্ডিভিজুয়াল একজন, আবার উইকিপিডিয়াতে চলে গেলাম। সো এরপরে যে তিনটা প্রিন্সিপাল হবে, সরি আমার এটা হচ্ছে এই প্রবলেমটা হয় যদি যে এমবেড করা, আমার হচ্ছে অনেক সময় স্লাইডটা ক্লোজ হয়ে যায়। আমি আবার একটু স্লাইডটা ওপেন করে নিচ্ছি, উইকিপিডিয়াতে চলে গিয়েছে অলরেডি আমার ক্লিক করতে যে। মানে বেশি ক্লিক করে ফেললেই ওটা হচ্ছে তখন এমবেড হয়ে যায়, চলে যায়। সো যেটা বলছিলাম, তিনটা প্রিন্সিপাল পাবো, প্রিন্সিপাল 5, 6, 7. Those are from the topic which is how we interact to each other, আমরা একজন আরেকজনের সাথে কিভাবে বিহেভ করব ইকোনমিতে সেটা নিয়ে কথা বলবে। Then last three principle will talk about how government make decision actually, বা ইকোনমিক how economy work as a whole, পুরো ইকোনমিটা একত্রে কিভাবে কাজ করে এটা নিয়ে কথা বলবো। So আমরা প্রথম যে চারটা প্রিন্সিপাল আছে which maintain the key point which is how people make decision, সেখানে চলে গেলাম। Under it the first principle is people face trade off. আচ্ছা আজকে একটু রিকোয়েস্ট করব, সবাই তো বাসায় আছেন, এখন একটা খাতা কলম নিয়ে বসেন, তাহলে পড়াটা ভালো হবে। এটা একটা খাতা কলম নিয়ে বসে যান। জি ম্যাডাম। হ্যাঁ, এটা জাস্ট একটা পেন আর একটা পেপার হলেই হবে। সেই পেনের পেপারের উপরে টাইটেল দেন হচ্ছে 10 প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। আজকে আমরা 10টা প্রিন্সিপাল সম্পর্কে জানবো। জানার পরে একটা কি পয়েন্ট লেখেন, মানে যে বলছিলাম না যে কি পয়েন্ট ফলো করব, আই নো ইউ হ্যাভ দ্য স্লাইড, তারপরেও লেখেন, লিখলে শিখবো আরো ভালোভাবে। সো কি পয়েন্টের ওখানে এটাই লেখেন যে হাউ পিপল মেক ডিসিশন, এই কি পয়েন্টটা মেইনটেইন করে আসছি প্রথম চারটা প্রিন্সিপালের জন্য, এটাই বললাম যে হাউ পিপল মেক ডিসিশন, এই কি পয়েন্টটাতে আসেন, এসে প্রিন্সিপাল 1 লেখেন। প্রিন্সিপাল 1 লেখেন হচ্ছেন পিপল ফেস ট্রেড অফস। আচ্ছা এটুকু লিখতে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। গুগল ক্লাসরুমে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার ক্লাস 8টা থেকে কিনা। হ্যাঁ, আমার ক্লাসের অফিসিয়াল টাইম 8টা থেকে। সো আমি 8টা থেকে ক্লাস স্টার্ট করি। আজকে শুরু মানে আমি ক্লাস স্টার্ট করে আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে কথা বলছিলাম একটু ক্লাস ব্যাপারে, যে আমি আজকে ক্লাস নিব কিনা। দেন আপনাদের ডিসিওর সাথে কথা বলেছি, ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন অফিসার, দেন আমি ক্লাসটা স্টার্ট করেছি। আদারওয়াইজ আমি চেষ্টা করি 8টা 5-এর মধ্যে ক্লাসটা স্টার্ট করতে, মানে ক্লাস টাইমটা মেনটেন করার চেষ্টা করি, এটাই বলতে চাচ্ছিলাম। সো প্রিন্সিপাল 1টা যেটা বলছে যে পিপল ফেস ট্রেড অফস। সো ফার্স্ট অফ অল আপনি তো নিজেই জানেন না যে ট্রেড অফ জিনিসটা কি। হ্যাঁ, আগে ট্রেড অফটা বুঝি, তারপরে বুঝবো যে হাউ উই ফেস আ ট্রেড অফ। সো ট্রেড অফ মিন্স অ্যাকচুয়ালি আমরা বাণিজ্য করা, সহজ বাংলায় যেটা বলে যে বাণিজ্য করা। এখন দেখেন, আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এখানে কথাটা হচ্ছে এরকম যে আমরা এখানে এক ধরনের
ইনডিসিশনে পড়ে যাই, এবং এই ইনডিসিশনে পড়ার অবস্থা মানে আমাদের অনেকগুলো অপশন থাকে, একটা ইনডিসিশনে পড়ে যাই, সে অনেকগুলো অপশন থেকে আমরা কি কোনো একটা অপশন চুজ করি। এটাকেই বলছে যে এই যে অনেকগুলো অপশন থেকে একটা অপশন চুজ করে, এটাকেই বলছে হচ্ছে কি পিপল ফেস ট্রেড অফ। সে ফর এক্সাম্পল, your midterm examination before the midterm examination examination, the last night study আমরা সবাই জানি যে আমাদের খুব ভালো হয়। এখন আপনি দেখলেন যে কালকে আপনার এক্সাম আছে, লাইক ফাইন্যান্স মেজরের একটা কোর্সের এক্সাম আছে, ধরে নিচ্ছি সবার ফাইন্যান্স মেজর আছে। এবং ওই দিনে আপনি দেখলেন যে আপনার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে। এই ধরনের ট্রেড অফ আমরা অনেক বেশি ফেস করি। তো আপনি দেখলেন ওই দিনে দেখলেন আপনার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে। আপনি কি জানেন যে এখন যদি আপনি ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যান, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি তত কম সময় পাবেন স্টাডি করার জন্য। তখন আপনাকে কিন্তু চুজ করতে হবে যে আপনি কি ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন না স্টাডি করবেন। বা ধরেন এই যে আমাকে আজকে যেমন চুজ করতে হয়েছে, আমার সময়টা লিমিটেড। তো এখন এই লিমিটেড সময়ের মধ্যে আমি কতটুকু কাজ করব, কতটুকু রেস্ট নেওয়ার জন্য কাজ করব। হ্যাঁ, এটা কিন্তু আমাকে ডিসিশন নিতে হয়েছে। তো ঠিক একইভাবে দেখেন আপনি প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস ইনভলভ হই না কেন, উই ফেস ট্রেড অফ। আপনি এখনো কিন্তু একটা ট্রেড অফ ফেস করছেন। আমাদের অনেকের আমরা বাসায় আছি, এখন এই সময় আপনি চাইলে ব্রেকফাস্ট করতে পারতেন, ফ্যামিলিকে টাইম দিতে পারতেন, অনেকে বেবিজ আছে বেবিজকে টাইম দিতে পারতেন, বা সাপোজ আপনি এখন ঘুমাতেও পারতেন। তো এই যে আপনার কাছে তিনটা অপশন ছিল, আইদার হ্যাভিং ব্রেকফাস্ট, giving quality time to your family member, or you can enjoy your sleep, or the last option was to attend my class. So এই যে চারটা বিষয় ছিল, চারটা বিষয়ের মধ্যে আপনি একটা চুজ করলেন। This is called people face trade-offs. So when we make any kind of decision, আমি বলেছিলাম যে আমাদের লাইফে সবই ইকোনমিক ডিসিশন, ইভেন আপনি যে বিয়ে করতে যাচ্ছেন এটাও একটা ইকোনমিক ডিসিশনই হয়। সো এই ধরনের ডিসিশনের ক্ষেত্রে কিন্তু we face trade-offs. So এটাই বলছে যে ফার্স্ট economic principle is people face trade-offs. Am I clear to you? বুঝতে পারছি বিষয়টা? জি Yes, ম্যাম। madam. এখন জি ম্যাম। আসেন যে এখন আপনি বলেন যে ম্যাডাম আপনি ফেস করতে মানলাম, এটা মনে হয় ফার্ম ফেস করে না, মানে যারা প্রডিউসার তারা মনে হয় ফেস করেন না, বা গভর্নমেন্ট মনে হয় ফেস করে না, বাট উই আর রং। আমি যদি ফার্মের কথাই বলি, দেখেন সিম্পল একটা শপের কথাই বলি, একটা শপ যখন একজন শপ ধরেন একজন প্রডিউসার ফার্মার, সে কিন্তু ডিসাইড করতে পারে যে ফার্মার আইদার ক্যান প্রডিউস রাইস or sugar cane or কি বলা যেতে পারে ভেজিটেবলস অর ফ্রুটস। তো অনেক অপশন থাকে, কিন্তু সেখান থেকে কিন্তু ফার্মার চুজ করে যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল ফর হিম, দেন হি গো ফর দ্যাট প্রোডাকশন। গভর্নমেন্টের ক্ষেত্রে এসে দেখেন, গভর্নমেন্ট কিন্তু এখন যেমন খুব ক্রাইসিস মোমেন্টে পার করছে, যে কোন সেক্টরে তার কতটুকু সাবসিডি দিবে, কিভাবে করোনাকালীন সময়ে এই যে আমার আহ অর্থনীতিটাকে সে যেটাকে বলা যায় যে বুস্ট আপ করবে, এটা করতে হচ্ছে। এখন গভর্নমেন্ট কিন্তু দুটো কাজ করতে পারে, দেখেন এখানেও গভর্নমেন্টের দুটো যে ছেড়ে দাও, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এরকম টাইপের বিষয়, যে একদম ছেড়ে দিলাম, যা হওয়ার হবে, সেটাও গভর্নমেন্ট করতে পারে। অথবা গভর্নমেন্ট প্রপারলি জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, গভর্নমেন্ট কিন্তু প্রপারলি কন্ট্রোল করার চেষ্টা করেছে। সো ফ্রম এ গভর্নমেন্ট এন্ড, গভর্নমেন্টও কিন্তু এই ট্রেড অফ বা এই যে ডিসিশন মেকিং যে ক্রাইসিস যেটা, সেটা ফেস করে। সো এবার আসি, যেহেতু গভর্নমেন্টের কথা লাস্টে বললাম, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট facing the trade-off between two important factors. One is efficiency, another one is equality. আমি এটা একটা ছবি দিয়ে দেখাবো, হ্যাঁ, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন যে এফিসিয়েন্সি আর ইকুয়ালিটি বিষয়টা কি। একটু সময় দেন, আমি একটা ছবি দিয়ে দেখাবো আপনাদেরকে এটার জন্য। In the meantime, if you have any question, you can ask me. আচ্ছা, আমার ক্লাসে জয়েন করতে পারেন নাই, প্রবলেম হচ্ছে এমন কেউ আছেন?
আমি স্ট্রিমে দেখলাম একজন পোস্ট করেছেন আমার ক্লাস 8টা থেকে। ম্যাম আমি একটু লেটে জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, আমার ক্লাস অ্যাকচুয়ালি 8টা থেকে। হ্যাঁ, আমি আজকে 8টা থেকে শুরু করিনি, আমি 8টা 13-তে মনে হয় ক্লাস নেওয়া স্টার্ট করেছি, তো মোটামুটি ক্লাস হচ্ছে 8টা থেকে। আচ্ছা পেয়ে গিয়েছি। সো একইভাবে যখন এই যে গভর্নমেন্টের কথা কিন্তু একটু আগে বলছিলাম, যে গভর্নমেন্টও যখন কোনো ডিসিশন মেকিং এ যায়, গভর্নমেন্টও কিন্তু একটা ট্রেড অফ ফেস করে। ইট ফেসেস ট্রেড অফ বিটুইন এফিসিয়েন্সি অ্যান্ড আমি যেটাকে বলছিলাম যে ইকুয়ালিটি। সো এখানে আসলে এফিসিয়েন্সি বলে না, সরি মাই মিস্টেক, এখন হচ্ছে কি আর দেখা যায় যে এফিসিয়েন্সি কথাটাকে নিয়ে আসে না, এফিসিয়েন্সি কথা না নিয়ে এসে এফিসিয়েন্সি এগেনস্টে আর একটা ওয়ার্ড আমরা ইউজ করি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ইকুইটি। সো এই ইকুইটিটাকে আমি এটার বোঝানোর এই ইকুইটিটা কি এবং হচ্ছে কি ইকুয়ালিটিটা কি, এই দুটো বিষয় বোঝার জন্য হচ্ছে কি আমি একটা ছবি দেখাচ্ছি, একটা ইমেজ। এই ছবিটাকে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে স্টেডিয়ামের পাশে 3জন মানুষ দাঁড়িয়ে আছে, এটাকে দেখতে পাচ্ছি। জি ম্যাম। জি ম্যাম দেখতে। আচ্ছা, ছবিটা দেখে আমাদের একটা কমন একটা কনসেপ্ট কাজ করছে। দেখেন যে 3জন মানুষ আছে, there is a game going on, তারা গেমটা এনজয় করার চেষ্টা করছে। 3জন they are from different height। সো এটা থেকে আসলে ডিফারেন্ট হাইটটা দিয়ে বলতে বোঝাচ্ছে যে ডিফারেন্ট ইনকাম ক্লাস বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে যে মেইন যে কনসেপ্টটা এটার বিহাইন্ডে সেজন্য বোঝানো, ডিফারেন্ট ইনকাম ক্লাস বোঝাচ্ছে। এন্ড দিস টুল আর দা, এই যে টুল যেটার উপরে দাঁড়িয়ে ওনারা গেমটা এনজয় করছে, এই টুলটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে রিসোর্স, যে স্কেয়ার রিসোর্স যেটাকে কথা বলছেন, বা সোসাইটির যে রিসোর্সের যে কথা বলছেন সেটা। সো এই দেখেন, যদি এই ডিফারেন্ট ইনকাম ক্লাস পিপল আছে, তাদের মানে ডিফারেন্ট হাইটের 3জন পিপল আছে, তাদেরকে যদি ইকুয়ালিটি মানে সমতা যেটাকে বলি, ইকুয়ালিটি বলতে এরকমই সিচুয়েশন বোঝায় when I distribute the society's resources in the uniform way, সবার জন্য সমান। আপনি যেই ক্লাসে বিলং করেন না কেন, আপনার জন্য আমার বিষয় আমি হচ্ছে গিয়ে সমঅধিকার চাচ্ছি, এই বিষয়টাকে যখন আমি বলছি তখন সেটাকে আমরা ইকুয়ালিটি বলছি। ওকে, সো ইকুয়ালিটি খারাপ আমি এটা বলছি না। ইফ গভর্নমেন্ট চুজ ইকুয়ালিটি, হোয়াট হ্যাপেনিং ইন দ্যাট কেসেস, দেখেন যারা হাই ইনকাম পিপল, সে তো অলরেডি হাই ইনকাম আছে, এই গেমটা হচ্ছে কি, এই গেমটা এনজয় করা হচ্ছে কি আপনার ধরেন বেনিফিটস, যে সোসাইটি থেকে যে আমরা যে বেনিফিটসটা পাচ্ছি এটা। তো এখন আমি দেখলাম যে হাই ইনকাম পিপল, ধরেন গভর্নমেন্ট কি বেনিফিট দিচ্ছে, এখানে ধরে নিচ্ছি যে রেশন দিচ্ছে। সো যদি ইকুয়ালিটি মেনটেন করি, ইকুয়ালিটি ওয়াইজ সবাই সেম রেশন পাবে, সবাই গভর্নমেন্ট থেকে সেম ধরেন ফুড পাবে, তাহলে যে হাই ইনকাম পিপল তার তো পারচেস করা অ্যাবিলিটি অলরেডি আছে, তারপরেও সে রেশনটা পাচ্ছে, তার মানে সে খুব ভালোভাবে বিষয়টা এনজয় করতে পারছে। ওকে, যে মিড ইনকাম পিপল তার ক্ষেত্রে কি হচ্ছে, সে মোটামুটি এনজয় করতে পারছে, আগে দেখা যায় তার খুব বেশি অ্যাবিলিটি নেই, সেখানে আমি আরো একটু সাবসিডি দিলাম মেন। কিন্তু যে লো আর্ন পিপল, সে সবচেয়ে বেশি নিডি ছিল, এখন তাকে যদি আমি ইউনিফর্ম ওয়েতে দিই, একজন হাই ইনকাম পিপল কেও যা দিচ্ছি, একজন লো ইনকাম পিপল কেও তা দিচ্ছি, তো দেখা গেল যে সে কিন্তু এখান থেকে এই প্রজেক্ট রেশনিং প্রজেক্টটা থেকে বা যে সাবসিডি এখান থেকে বেশি একটা হয়ে পেল না। এবার আসি এফিসিয়েন্সি বা ইকুইটি, এটা বলতে কি বোঝায়? Efficiency or equity means actually distribute the resources in that way, so in that case you will achieve the maximum benefit or you will find out the maximum output from it. আপনি রিসোর্সটা এমন ভাবে অ্যালোকেট করবেন যে যার যতটুকু দরকার তাকে ওইভাবে দিবেন, মানে যে সেক্টরে যতটুকু দরকার সেই সেক্টরে আমি সেভাবে দিব, সো দ্যাট আমি ম্যাক্সিমাম বেনিফিটটা অ্যাচিভ করতে পারি, মানে সর্বোচ্চ যেটাকে পাওয়া যাওয়ার কথা বলে। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে যিনি হাই ইনকাম পিপল আছে তাকে আমি কোনো বেনিফিটস দিলাম না, ইকুইটি যদি গভর্নমেন্ট চুজ করতো, কারণ দেখেন সে অলরেডি তার যা ইনকাম স্টেটাস সেটা থেকে কিন্তু ম্যাক্সিমাম বেনিফিটস সে অ্যাচিভ করতে পারছে। ফর মিড ইনকাম পিপল আমরা যতটুকু দিলে সে বেনিফিটসটা অ্যাচিভ করতে পারে তাকে তো, কিন্তু দেখেন উই নো দ্যাট দ্য লো ইনকাম পিপল দে নিড মোর, সো দ্যাট উই সাবসিডাইজ দেম, সবচেয়ে বেশি সাবসিডি দিলাম, অলমোস্ট টুয়াইস দেন দা
মিড ইনকাম পিপল। সো যখন তাকে দিলাম তখন দেখা গেল যে লো ইনকাম পিপল সেও কিন্তু সোসাইটির বেনিফিটস গুলো এনজয় করতে পারছে। সো এখন দেখেন এখানে এই ছবিটা মানে গেম এনজয় করা দিয়ে বলছে যে এখন যখন আমি ইকুইটি চুজ করলাম তখন হচ্ছে গিয়ে 3 ধরনের ইনকাম প্লাস ক্লাস পিপল বা 3 ধরনের হাইটের পিপল they can enjoy the game. So this is the difference between equality and equity or efficiency. আমি এটাকে বললাম যেটাকে efficiency ও বলে। So now when government choose anything, government or society choose anything, now I come to my slide again. So when government choose anything, yes, government also face trade-off, and government face the trade-off between efficiency and efficiency or equity, যেটা আমরা ওখানে ইকুইটি দেখলাম। আর নতুন যে বইটা আছে ম্যানকিউর দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, ওখানে কিন্তু উনি ইকুইটি বলেছেন। পুরাতন বইতে হচ্ছে এফিসিয়েন্সি আছে। আমি যখন পড়েছি তখন আমি এফিসিয়েন্সি পড়েছি, যেন আমি এফিসিয়েন্সিটা লেখা, বাট এটা আসলে ইকুইটিও হবে, একই কথা বোঝাচ্ছে, এটাই বোঝাচ্ছি। সো আমি যেটা বলছিলাম যে গভর্নমেন্ট যখন কোনো ডিসিশন মেকিং এ যাবে, গভর্নমেন্ট ফেসেস ট্রেড অফ বিটুইন ইকুইটি আর ইকুয়ালিটি আর এফিসিয়েন্সি আর ইকুয়ালিটি, একই কথা। সো গভর্নমেন্ট ডিসাইড করবে। এখন আপনি বলবেন যে ম্যাডাম হুইচ ওয়ান ইজ বেটার, এখানে আসলে বেটার বলে কোনো কথা নাই, দুটোই ভালো, এটা গভর্নমেন্টের ডিসিশন। ইকুয়ালিটি দিয়ে যদি চিন্তা করেন, দেখেন আমি হাই ইনকাম পিপল তো বাই বোর্ন না, আমি আবার কষ্ট করে আর্ন করে আই বিকামিং দ্য হাই ইনকাম পিপল। সো আমি কেন গভর্নমেন্টের কাছ থেকে বেনিফিট পাবো না? বিষয়টা কি অনেকটা এরকম না? আবার লো ইনকাম পিপল, ওকে তো কেউ বলে নাই লো ইনকাম থাকো, তুমি কাজ করো, চেষ্টা করো, সেখান থেকে আসো। So, ওই বেসিসে আপনি যদি চিন্তা করেন, ইকুয়ালিটি কিন্তু খারাপ না, সবার জন্য সমান। বাট জেন্ডার ডিসক্রিমিনেশন অনেক এই ক্ষেত্রে চলে আসে, যে আমি বলি যে সরি সো ইকুয়ালিটি যদি মেনটেন করি, সেক্ষেত্রে আমি ঢাকা সিটির পিপল আমি যে বেনিফিটস পাবো, আমি চিটাগাং এ থাকছে আমি একই বেনিফিটস পাবো, এরকম হবে বিষয়টা। আমি এর কথা হচ্ছে গিয়ে যে তোমাকে তো বলে নাই কেউ চিটাগাং হিল ট্রাক্সে থাকো, তুমি ঢাকায় আসো, এসে থাকো। বিষয়টা অনেকটা এরকম যে ইকুয়ালিটিতে আমি সবাইকে সমানভাবে বেনিফিটস দেওয়ার চেষ্টা করব। আর এফিসিয়েন্সি কে ওই যে বলে আপনি যতটুকু নিডি সেই অনুযায়ী দিব, সেটা দিয়ে যাতে ম্যাক্সিমাম আউটপুটটা পাই। সো এটা আসলে গভর্নমেন্টের প্রজেক্টের উপর ডিপেন্ড করে যে এটা কিভাবে যাওয়া উচিত। যেমন আমি যদি করোনাকালীন প্রজেক্টের কথা বলি, সেখানে কিন্তু গভর্নমেন্ট চুজ দা ইকুইটি বা এফিসিয়েন্সি, যেই সেক্টরে যেভাবে দরকার সেই সেক্টরে দিচ্ছি, ইউনিফর্ম ওয়েতে কিন্তু সাবসিডিটা দেয় নাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট দেখেছে যে সবচেয়ে নিডি সেক্টর লাইক রেডিমেড গার্মেন্টস সেক্টর, সো they subsidize more on there, and less demanding sector was like healthcare or education, government এখানে সবচেয়ে কম দিয়েছে। আবার আপনি যদি গভর্নমেন্টের ট্যাক্স যে কালেকশন যে প্রজেক্টটা, রেভিনিউ কালেকশন যেটাকে আমরা বলছি, হ্যাঁ, সেখানে যদি দেখেন, ইন দ্যাট কেসেস গভর্নমেন্ট ফলো দ্য ইকুয়ালিটি প্রসিডিওর। এখানে কিন্তু এমন না যে ট্যাক্সটা কিন্তু এরকম হয় যে 2.5 লাখ টাকার মেইলদের ক্ষেত্রে বলছে যে ট্যাক্স ফ্রি আর্নিং মনে হয় 2,50,000 এখন। সো 2,50,000 এর উপরে আর্ন করলে আপনি যেখান থেকেই বিলং করেন না কেন, ঢাকা থেকে বিলং করেন, চিটাগাং থেকে করেন আর রাজশাহী থেকে করেন, আপনার জন্য কিন্তু ট্যাক্সটা সেম হবে, এরকম বিষয়টা। আবার ফিমেল হলে 3 লাখের উপরে আর্ন করলে আপনার জন্য কিন্তু ট্যাক্সটা সেম। সো গভর্নমেন্ট প্রজেক্টের উপর ডিপেন্ড করে যে গভর্নমেন্ট আসলে কোনটা চুজ করবে, এরকম। ওকে, দেন জাস্ট পেপারটা নিয়ে ওটাতে রাইট ডাউন করেন দ্য সেকেন্ড প্রিন্সিপাল, হুইচ ইজ প্রিন্সিপাল 2, the cost of something is what you give up to get it. Okay, so আমরা প্রথম প্রিন্সিপাল যেটা, সেটাতে দেখেছিলাম যে আমরা যখন কিছু ডিসিশন নিতে যাব আমরা অনেকগুলো অপশন পাবো, সেখান থেকে একটা অপশন চুজ করতে, দ্যাট ইজ কল্ড পিপল ফেস ট্রেড অফ। এবার আসি, এই যে যখন আমরা ট্রেড অফটা করি তখন আসলে প্রত্যেকটা মানে প্রত্যেকটা টাস্কের আমরা অ্যাকচুয়ালি ভ্যালু মেজার করি। বিষয়টা অনেকটা এরকম, এবং ভ্যালুটা মেজার করে যেটা আমরা একটা মেন্টালি এই মেজারিংটা আমাদের মধ্যে সবসময় থাকে, এবং সেখান থেকে আমাদের জন্য যেটা বেস্ট অপশন হয় সেটাই কিন্তু আমরা চুজ করে থাকি।
সে ফর এক্সাম্পল আজকে সকালে ধরেন কার কথা বলবো, আর ক্লাস পার্টিসিপেন্ট এখন সবার শুরুতে দেখতে পাচ্ছি আহ আবিদুল। সো আবিদ আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে ওনার হাতে তিনটা অপশন ছিল। either he can attend my class, or he can enjoy the sleep, or he can spend the time with his family. So আবিদ কি চিন্তা করলো? আবিদ চিন্তা করলো যে আমি এখন যদি ঘুমাই 2 ঘন্টা ঘুমাবো, খুব ভালো ঘুম হবে না যেহেতু একবার ঘুম ভেঙে গেছে, কিন্তু ঘুম ভেঙে উঠে দেখবো ক্লাস শেষ। তারপরে চিন্তা করলো ফ্যামিলি টাইম যদি এখন দেই, ফ্যামিলি টাইম তো আমি অন্য সময় দিতে পারবো, এখন যে দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় নেই। আর থার্ড অপশনটা উনি যেটা দেখলো ক্লাস, উনি ক্লাস থেকে দেখলো যে মনে পড়লো যে হ্যাঁ লাস্ট ক্লাস তো করেছিলাম, ম্যাডাম একটা কথা বলছে ক্লাস না করলে ক্লাসের ভ্যালু 800 টাকা, 800 টাকাটা আমার নষ্ট হবে। তো উনি হিসাব করে দেখলো ওনার ঘুমানোর ভ্যালু 800 টাকার সমান না, বা এখন ফ্যামিলি যে টাইমটা উনি স্পেন্ড করতে পারে ওটার ভ্যালু 800 টাকা সমান না তার জন্য। তার থেকে ওনার জন্য বেস্ট কি ক্লাসটা অ্যাটেন্ড করা। তো এইভাবে দেখা যায় কি আমরা যখনই কোনো অনেকগুলো অপরচুনিটি পাই, মানে অনেকগুলো অপশন পাই, এগুলার মনস্তাত্ত্বিক আমরা একটা মূল্য নির্ধারণ করে নিই। হ্যাঁ, একটা মেন্টাল সেট আপ থাকে আমাদের যে এটা করলে এই বেনিফিট হবে। So in that cases we choose the best option. We choose the best option, and to choose that best option, the thing we give up, যেগুলোকে আমরা ছেড়ে দিই, that's called our opportunity cost. Like for Abid to attending my class, the opportunity cost for him, এই যে যেটা ছেড়ে দিচ্ছে, those are his opportunity cost. The opportunity cost for him is to enjoying his sleep, or to enjoying the quality time with his family. বোঝা যাচ্ছে? লাইক আমি আমার ক্লাসের কথাই বলি, আমি এখন ক্লাস নিচ্ছি, এটা তো বললাম কনজিউমার এন্ড থেকে। প্রোডিউসার এন্ড থেকে বলি, ইয়েস ফ্রম প্রোডিউসার এন্ড দেয়ার ইজ অপরচুনিটি কস্ট টু। সো লাইক আমি এখন ক্লাস নিচ্ছি, সো আমার অপরচুনিটি কস্ট কি? আমি এখন সিরিয়াসলি রেস্ট নিতে পারতাম, নিলে আমার ভালো লাগতো, আমার হয়তো হেলথ কন্ডিশনের ব্যাপার আছে, বা আমি হয়তো এখন ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করতে পারতাম, বা আমি হয়তো এখন হচ্ছে গিয়ে ডক্টরের কাছে একটা ভিজিট দিয়ে আসতে পারতাম। তো এই যে এগুলোকে আমি গিভ আপ করেছি, করে ক্লাস নিচ্ছি। সো conducting this class, my opportunity cost are those things like attend doctor, or spending quality time with family, or taking rest. সো ওগুলো হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। অর্থাৎ আমি যে কাজটা করছি এটা করার জন্য আমি যে অপশন গুলো ছেড়ে দিচ্ছি, those are the opportunity cost. এই জন্য এই প্রিন্সিপালটার একটা ছোট নামও আছে। এই প্রিন্সিপালটাকে অনেক সময় আমি বলে থাকি শুধু অপরচুনিটি কস্ট। আর যদি প্রিন্সিপালটাকে রাইট ডাউন করতে চাই তাহলে এইভাবে লিখি, দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট। এখন বলেন যে এটা একটা প্রিন্সিপাল হলো কিভাবে ম্যাডাম? এটা একটা প্রিন্সিপাল হলো এইভাবে যে দেখেন, when you are making decision you think about the opportunity cost, যেটা সবচেয়ে বেস্ট হয় সেই অপশনটা চুজ করছি, আর যেগুলো বেস্ট না সেগুলোকে আমরা গিভ আপ করে দিচ্ছি। ওই যে বলছিলাম যে ফার্মারের ক্ষেত্রে প্রোডাকশনে, আমাদের দেশে ফার্মারের কাছে যান, দেখবেন যে কোনো ফার্মার কিন্তু ফ্লাওয়ার প্রোডাকশনে যায় না, বা আপনি রাজশাহী ডিভিশনে যান, ওখানে যে দেখবেন যে ওরা ম্যাক্সিমাম রাইস প্রোডাকশনে যায়। অর ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে হুইট প্রোডাকশন, মানে ভুট্টা যেটা, সরি গম যেটা, সেটা প্রোডাকশনে যাচ্ছে, কিন্তু দে ডোন্ট গো ফর দ্য প্রোডাকশন অফ লাইক টি অর সুগার ক্যান অর টোব্যাকো। টোব্যাকোটাও হয় কিন্তু খুব রেয়ার কিছু আপনার ডিস্ট্রিক্ট ছাড়া হয় না। তো এগুলোতে কেন যাচ্ছে না? কজ দে নো দ্যাট দ্য মোস্ট প্রফিটেবল প্রোডাকশন উইল বি রাইস প্রোডাকশন। আমি যত যাই করি আমরা ভাত খাবো, রাইস প্রোডাকশনের ডিমান্ড কখনো ফল করবে না, রাইস প্রোডাকশনে যাচ্ছে। বা গম, হুইট প্রোডাকশন যেটাকে বলছি, রুটি খাবোই বা ব্রেড টাইপের আইটেম খাবোই, সো ওইটা ওদের জন্য প্রফিটেবল, এই কারণে তারা কিন্তু ওই প্রোডাকশনটাতে যাচ্ছে। তাহলে বলবেন যে ম্যাডাম তাহলে ওই ফার্মারটার ক্ষেত্রে what is the opportunity cost? So when that farmer goes for the rice production, then his opportunity cost to making like কি বলতে পারি wheat, or making sugar cane, or making tea, ঠিক আছে, যেটা যেটা উনি ওই ফিল্ডটাতে তো একই সময় উনি চালও তৈরি করতে পারবে না, গমও তৈরি করতে পারবে না। তো এই যে গম বা
চা পাতা এসবের প্রোডাকশন যে সে গিভ আপ করেছে, দ্যাটস হিজ অপরচুনিটি কস্ট। এখন আপনি বললেন যে ম্যাডাম why the opportunity cost arises? The opportunity cost arises is because of the first reason, that is limited nature of society's resources. আমরা যা ইউজ করি না কেন এটা this is limited in nature. আপনার সময়টা লিমিটেড, এই সময় আইদার ক্লাস করবেন অথবা ঘুমাবেন, যে কোনো একটা চুজ করতে হবে। সো ক্লাস করলে ঘুমাইতে পারবেন না, ঘুমাইতে পারলে ক্লাস করতে পারবেন না। আপনি চুজ করলেন যে ঘুমাইলে আপনি 100 টাকার বেনিফিটস পাচ্ছেন, আর ক্লাস করলে আপনি 800 টাকার বেনিফিটস পাচ্ছেন। সো যেটাতে সবচেয়ে বেনিফিট সেটা কাজটা করবেন। আমার ক্ষেত্রে একই, এখন ঘুমালে হয়তো আমার জন্য ধরেন একটু বেশি দিলাম, 300 টাকার বেনিফিট পাইতাম আমি, আর ক্লাস নিলে আমার ক্লাসের বেনিফিট হচ্ছে 800 টাকা। সো আমি জানি যে যেটা আমার জন্য যেটা বেনিফিটেড সেটা আমি করছি। সময়টাও লিমিটেড, একই সময় দুটা কাজ করতে পারবো না। ঠিক একইভাবে ফার্মার, তুমি একই টাইমে ওই ফিল্ডে গম এন্ড চাল দুটোই তৈরি করতে পারবে না। যে কোনো একটা তৈরি করতে হবে, যেটা তৈরি করবে মানে যে প্রোডাকশনে যাবে সেটা যাওয়ার জন্য যেটা গিভ আপ করেছে, দ্যাটস হিজ অপরচুনিটি কস্ট। ঠিক একইভাবে ধরেন আপনি মুভি দেখতে গেলেন, আমরা অনেকেই তো যাই সিনেপ্লেক্সে মুভি দেখতে গেলাম। এখন আপনি মুভি দেখতে যাওয়ার অপরচুনিটি কস্ট কি হতে পারে? ধরেন আপনি যে সময় মুভি দেখতে গেলেন ওই সময় আপনি স্টাডি করতে পারতেন, ক্লাস অ্যাটেন্ড করতে পারতেন, একটা অনলাইন ওয়েবিনারে চলে যেতে পারতেন। সো এগুলা সব ছেড়ে দিয়ে আপনি মুভি দেখছেন, সো দ্যাটস ইউর অপরচুনিটি কস্ট। এখন ইভেন ওই মুভিটা দেখার জন্য যে টাকাটা আপনি স্পেন্ড করলেন মুভি টিকিট পারপাসে, দ্যাটস অলসো ইউর অপরচুনিটি কস্ট। দেখেন আমরা যখন মুভি দেখতে যাই আমরা কিন্তু হিসেব করি যে হ্যাঁ একটা টিকিট, এটা প্রাইস 300 টাকা, বাট আপনি চিন্তা করলেন যে কিন্তু এই যে মুভিটা দেখবো, লাইক আমি জাস্টিস লিগ দেখতে গিয়েছি, হ্যাঁ, বা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখতে গিয়েছি, তো আপনার কাছে মনে হলো যে এই বড় পর্দায় যে মুভিটা দেখবো এটা থেকে যেই পরিমাণ ইউটিলিটি এনজয়মেন্ট আমি পাবো এটার কাছে এই টাকাটা কিছুই না। সো আপনি কিন্তু তখন এটাকে স্পেন্ড করলেন এবং মুভিটা এনজয় করলেন। সো এই যে কথাগুলো বললাম, এত কিছু বললাম, দোজ অল আর ইউর অপরচুনিটি কস্ট। এবার আসি অপরচুনিটি কস্ট কি ভ্যারি করে কিনা। ইয়েস, ইট ভ্যারিজ পার্সন টু পার্সন। আমি যতটুকু জানি আমার ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট ইন টোটাল পার্মানেন্ট এন্ড সিটি ক্যাম্পাস মিলে মোর দেন 30। আপনারা যদি এখন পার্টিসিপেন্ট লিস্ট দেখেন, নাও দ্য নাম্বার অফ পার্টিসিপেন্ট ইজ 23, which means 7 students are missing here. So for them, ধরে নিচ্ছি তাদের জন্য ঘুমানোটাই এখন হচ্ছে মোর ইম্পর্টেন্ট। বুঝতে পারছি, তাদের কাছে মনে হচ্ছে ক্লাস করার থেকে যদি এখন আমি ঘুমাই আমার জন্য ভালো, সো তারা ঘুমাচ্ছে। সো এটা বলার কিছু নাই যে ও কেন ঘুমাচ্ছে, ওর কাছে ওটাই ইম্পর্টেন্ট। সো যে স্টুডেন্টটা ঘুমাচ্ছে তার জন্য অপরচুনিটি কস্ট হচ্ছে গিয়ে ক্লাস অ্যাটেন্ড করা, ওর ঘুমানোর অপরচুনিটি কস্ট হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করা, এবং ওর কাছে ঘুমানোটাই বেশি বেনিফিটেড কাজের জন্য ঘুমাচ্ছে। এম আই ক্লিয়ার টু ইউ? মানে এমন না যে অপরচুনিটি কস্ট আমার জন্য যেটা হবে আমি যেটা করবো আপনিও সেটা করবেন, এটা ভ্যারি করবে। ভ্যারি করার পার্সেন্টে পার্সেন্ট করে, এটার পিছনে অনেক ইনসেনটিভ কাজ করে, যে ইনসেনটিভ যেহেতু আসলে এরপর আমরা নেক্সট প্রিন্সিপালে যাব। তো এতক্ষণ পর্যন্ত আমি দুটো প্রিন্সিপাল পড়লাম, ওয়ান ইজ পিপল ফেস ট্রেড অফ, অ্যানাদার ওয়ান ইজ দ্য কস্ট অফ সামথিং হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট, হুইচ মিন্স অপরচুনিটি কস্ট। এখান থেকে কোন প্রশ্ন আছে? আচ্ছা, nobody raised their hand, so আমি ধরে নিচ্ছি বুঝতে পেরেছি। Okay, the next principle, that is principle 3. So principle 3 talks about rational people think at the margin. It's one of my favorite principle. আমি অনেক ক্ষেত্রে এই প্রিন্সিপালটা উল্লেখ করি। Rational people think at the margin. The principle 3, rational people think at the margin. Okay, so first of all, who are rational people? তো জানি ইরারেশনাল পিপল কারা, তাহলে সে কিভাবে আসলে চিন্তা করছে সেটা কিভাবে বলবো? সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হু আর রেশনাল পিপল এন্ড হোয়াট ইজ থিঙ্ক এট দ্য মার্সি। সো রেশনাল পিপল ইন বাংলা, রেশনাল পিপল মিন্স যৌক্তিক সিদ্ধান্ত নেন যিনি। সো রেশনাল পিপল মিন্স the person who makes the decision
who makes the best decision for him or her in a purposefully way. আপনার সিচুয়েশন যাই হোক না কেন, আপনি আপনার জন্য সিস্টেমেটিক্যালি এন্ড পারপাসফুলি you will take the best decision for you. They are rational people. এই যে বলছে যে systematically and purposefully they took the best decision to achieve their objective. আপনার জন্য আপনি বেস্ট ডিসিশন নেবেন। দে আর রেশনাল পিপল। আপনার জন্য বেস্ট ডিসিশনটা কি? ধরেন এখন আলুর কেজি কত জানি না, 60 টাকা। জি ম্যাম 50 টাকা ম্যাম। 60 আচ্ছা 60 বা 50 এই রেঞ্জেই ধরে নিচ্ছি। 50 টাকা 50 সরকার আচ্ছা সেটা 30 করে রুল জারি করেছে। আচ্ছা, সো আমি ধরে নিচ্ছি 30 টাকা কেজি। এখন অ্যাজ আ রেশনাল পিপল আমাদের বেস্ট ডিসিশনটা কি হবে? আমি কি এখন আলু ভর্তা, মাছও আলু দিয়ে রান্না করব, মুরগিও আলু দিয়ে রান্না করব, আলুর চপ, তারপরে আলু রিলেটেড যেসব ভেজিটেবল মানে ডিশ হয় সেগুলো মেক করা কি আমার জন্য বেস্ট ডিসিশন হবে? নাকি আলুর সাবস্টিটিউট হিসেবে আমরা হচ্ছে গিয়ে ধরেন অন্য কোনো ভেজিটেবল খেতে পারি? এটা আমাদের জন্য বেস্ট ডিসিশন না যে প্রাইস বেড়ে গেছে আমি কম কিনবো। সো রেশনাল পিপলরা সেম সিচুয়েশনে থেকে সবচেয়ে বেস্ট ডিসিশনটা নেয়। এটাকে আমরা বলছি রেশনাল পিপল, এবং আমরা কম বেশি সবাই রেশনাল পিপল। এটার এক্সাম্পল কি দেখেন, ক্লাস থেকেই দেখেন যে আমার ক্লাসে স্টুডেন্ট আছেন 30, এখানে ম্যাক্সিমাম মোর দেন 70% স্টুডেন্ট এই ভোরের ক্লাসে, সকালবেলার ক্লাসে দেখেন আমার বাসার এখানে পাখি ডাকছে, এই সকালবেলার ক্লাসে আমরা কিন্তু সবাই ক্লাসটা অ্যাটেন্ড করছি। বিকজ কি? বিকজ ইউ আর এ রেশনাল পিপল। আপনি চিন্তা করছেন যে এখন আপনার জন্য বেস্ট ডিসিশনটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করা, সো ইউ আর টেকিং দ্য বেস্ট ডিসিশন ফর ইউ, সো ইউ আর এ রেশনাল পিপল। সো তাহলে বুঝলাম যে যারা হচ্ছে যে কোনো অবস্থাতে সবচেয়ে ভালো ডিসিশনটা নেয় তাদের জন্য, তাদেরকে রেশনাল পিপল বলছে। নাও হোয়াট ইজ থিঙ্ক এট দ্য মার্সি? থিঙ্ক এট দ্য মার্সি মিনস in the same situation we are doing the same thing, মানে একই লেভেলে চিন্তা করব। সো এটার জন্য আমি হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দিয়ে বলি। এখন ধরেন এক্সাম্পল দেব, আচ্ছা ধরেন অন্য একটা এক্সাম্পলে যাই। ধরেন আমাদের সেমিস্টার শেষে আমরা চিন্তা করলাম যে আমরা একটা কোর্স কমপ্লিট করে ফেললাম, আপনাদের সাথে যেহেতু আমার কখনো দেখা হয় নাই, নেক্সট কোন কোর্স পাবো আই ডোন্ট নো। সো আমরা ডিসিশন নিলাম যে আমরা একটা গেট টুগেদারের মতো অ্যারেঞ্জ করি আমার স্টুডেন্টদের সাথে, আপনাদের সাথে একটা গেট টুগেদারের মতো চিন্তা করলাম অ্যারেঞ্জ করব। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে আপনার ইয়াতে চলে গেলাম। আমি বললাম যে চলেন, এখন হচ্ছে গিয়ে সেমিস্টার শেষ হতে তো উইন্টার চলে আসবে, তা আমি বললাম যে উইন্টার যেহেতু চলে আসছে চলেন আমরা সবাই একটা লঞ্চে করে ঘুরে আসি চাঁদপুর থেকে। ডে ট্রিপ হবে, চাঁদপুর যাব, চাঁদপুর আসবো, চাঁদপুরে যাব আসবো, ইলিশ ভাজা খেয়ে চলে আসবো, এরকম একটা ডে ট্রিপ করতে চাইলাম। ওকে, সো যেটা হলো তারা চিন্তা করেন যে ঠিক আছে। এখন দেখেন রেশনাল প্রথমে ডিসিশন আসলো যে রেশনাল পূর্ব আপনারা চিন্তা করেন ঠিক আছে সেমিস্টারের শেষে একটু রিল্যাক্সেশন দরকার আছে, চলে যাই, একটা গেট টুগেদারের মতো হবে, রিল্যাক্সেশন হয়ে যাবে। খুব কম ক্ষেত্রে কিন্তু আপনি চিন্তা করবেন যে না এটা রিল্যাক্সেশন না বা দরকার নাই, আপনার কিন্তু দেখেন ম্যাক্সিমাম কেসে চিন্তা করে যে না যাই। ওকে, এরপরে হলো আমরা যাচ্ছি সবাই চাঁদপুর। সামহাও চাঁদপুরের লঞ্চ গুলো ছোট ছোট হয়, ধরে নিলাম যেতে যেতে আমাদের লঞ্চে কোনো একটা সমস্যা দেখা গেলো, আমরা দেখতে পেলাম আমাদের লঞ্চ ডুবে যাচ্ছে। তো আমাদের লঞ্চ যখন ডুবে যাচ্ছে তখন আপনাকে কেউ বলুক বা না বলুক, আপনি সুইম পারেন বা না পারেন, আপনি প্রথমে কি করবেন? আপনি কি নদীতে ঝাঁপ দিবেন? আপনি কিন্তু সেটা দিবেন না। একটু চিন্তা করেন তো তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু চেষ্টা করব সবচেয়ে উপরের ডেকে চলে যেতে, সবচেয়ে উপরে যেটা অংশ আছে সেখানে চলে যেতে, কারণ আমরা জানি যে ডুবলে ওই অংশটা সবার শেষে ডুববে, ঠিক কিনা? নাকি সুইম জানি বলে আগে লাফ দিয়ে দিব পানিতে? না, সবাই উপরে যাওয়ার ট্রাই করবো। দেখেন, এবং এই ক্ষেত্রে দেখেন আপনাদের কাউকে কিন্তু কেউ বলে দেয়নি যে ঠিক আছে উপরে ডেকে চলে যাও। আমাদের কিন্তু দেখেন আমরা কাজগুলো কিন্তু কোনো ইনসেনটিভ ছাড়া করবো, এটাও বলছি, মানে অটোমেটিক্যালি করবো, আমি কাজটা করতে থাকবো এরকম। আমি কিন্তু উপরে ডেকে চলে যাব। আমি যেমন সুইম পারি না আমিও যাব, ধরে নিচ্ছে আবিদ উনি সুইম পারেন উনিও যাবেন, যিনি পারেন সেও যাবেন, যিনি পারেন না সেও যাবে।
কারণ দেখছি যে নদীতে ধরেন অনেক স্রোত, এই পানিতে যদি ঝাঁপও দেয় সুইম করা মানে বেঁচে থাকার পসিবিলিটি কম। আচ্ছা, একবার আমরা উপরে ডেকে চলে গেলাম, উপরে ডেকে চলে যাওয়ার পর আমরা দেখলাম যে দূর থেকে আর একটা বড় লঞ্চ আসছে আমাদের রেস্কিউ করার ক্ষেত্রে। আমাদের লঞ্চটা প্রায় ডুবন্ত অবস্থায়, অলমোস্ট ডুবে যাচ্ছে। তো এখন যখন দেখলাম একটা বড় লঞ্চ আমাদের রেস্কিউ করতে আসছে, তখন কি আমরা নদীতে ঝাঁপ দিব? তখন কিন্তু দিব না, আমাদের কিন্তু একটা হোপ থাকবে। দেখেন, এবং এই হোপটা কি সবার ক্ষেত্রেই থাকবে না যে বড় লঞ্চটা এসে আমাদেরকে রেস্কিউ করে নিয়ে যাবে, আমরা কিন্তু সহজে আপনার নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করবো না। এখন দেখলাম যে কোনো লঞ্চ রেস্কিউ করতে আসছে না, একদম লাস্ট মোমেন্ট, তখন কি করব? তখন কিন্তু দেখেন, তখন যদি সুইম পারি তাও নদীতে ঝাঁপ দিব, কারণ লঞ্চের সাথে থাকলে তো ওখানেই তো শেষ। আর যদি সুইম পারি তাও কিন্তু নদীতে ঝাঁপ দিব, তো পারি না পারি ঝাঁপ দিব। তো যদি ইটস এ ব্যাড এক্সপিরিয়েন্স বললাম, বাট জাস্ট একটা ক্রাইসিস মোমেন্ট দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, এটাই যে ক্রাইসিস মোমেন্টেও কিন্তু আমরা সেম সিচুয়েশনে সেম কাজটা করি। এটাকেই বলছি যে রেশনাল পিপল, অর্থাৎ আমরা যারা যৌক্তিক চিন্তা করি, উই থিঙ্ক এট দ্য সেম লেভেল। ক্লাস থেকে এক্সাম্পল দেই, আমার ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট আর রেশনাল পিপল। দ্যাটস ওয়াই এই যে এত ক্রাইসিস মোমেন্ট, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর এনভায়রনমেন্ট, তারপরেও কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাসে আসছেন। এই যে বিকজ ইউ আর রেশনাল পিপল এন্ড ইউ আর থিঙ্কিং লেভেল সেম। এবং দেখেন, ক্লাসে আসার পিছনে কি কারোর কিছু কোনো ইনসেনটিভ ছিল? এমন ছিল কালকে আমি গুগল ক্লাসরুমে পোস্ট করেছি আজকে ক্লাস অ্যাটেন্ড করতে হবেই হবে, বা তাদের সিআর কি ফোন দিয়ে বলেছে আজকে ক্লাস অ্যাটেন্ড করতেই হবে। কারো সাথে কারো হয়তো কমিউনিকেশনই হয়নি, নিজের বাসায় দুজন সবাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে আছেন, কিন্তু সেই ডিফারেন্ট প্লেসে বসে নিজেই ডিসিশন নিয়েছেন যে আজকের ক্লাসটা করাটা ইম্পর্টেন্ট আপনার জন্য, সো আপনি কিন্তু ক্লাসে আসছেন। দ্যাটস ইট। আচ্ছা, আর একটা এক্সাম্পল আসি। এখন তো আলুর দাম বেশি, এটা দিয়ে এক্সাম্পল দিলে তো হবে না, পেঁয়াজের দাম নিয়ে কথা বলি। দেখেন, যখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, আমরা কম বেশি ভেজিটেবলে পেঁয়াজ খাই, তরি তরকারিতে পেঁয়াজ তো খাই। আমার মনে হয় না আমার ক্লাসের এমন কেউ আছেন, অনেকে ফিমেল আছেন, আমরা কি রান্না করার সময় তখন বেশি বেশি পেঁয়াজ ইউজ করতাম? তখন দেখেন আমরা কিন্তু খুব সিস্টেমেটিক্যালি পেঁয়াজের ইউজেস কমিয়ে দিয়েছিলাম। ইভেন অনেক বাসায় এরকম আছে, ধরেন 4টা পেঁয়াজ থাকে, জাস্ট 4টা পেঁয়াজ কিনে নিয়ে চলে আসে, কাজ কি প্রাইস হাই তো আমি কম কিনবো। আমাদের কনসেপ্টটা কিন্তু এরকম। এই কথাটা কিন্তু কেউ কাউকে বলে দেয়নি, আমি আমার সেম সিচুয়েশন মানে আমি আমার অবস্থান থেকে এটা ডিসিশন নিয়েছি যে প্রাইস বেড়ে গেছে, আমি কম কিনবো। তো এটাই বলতে চাচ্ছি, যখন আমি যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসে ইনভলভ হব, কেউ যদি আপনাকে কিছু না বলে দেয়, অর্থাৎ আপনাকে যদি কোনো ইনসেনটিভ না দেয়, কারণ ইনসেনটিভটাই নেক্সট প্রিন্সিপালেই আসবো, ইনসেনটিভ যদি না দেয়, দেন ইউ উইল ডু দ্য সেম থিং দ্যাট অ্যাজ আই ডু। অর্থাৎ ইন সেম সিচুয়েশন উই উইল ডু দ্য সেম থিং। কেউ কাউকে বলে দিব না, কিন্তু একই কাজই করব। সো ওই প্রিন্সিপাল মেইনটেইন করে আলুর দাম বাড়লে আমিও যেমন আলু কম কিনবো, আপনারাও কম কিনবেন। আবার আলুর দাম কমে গেলে আমি যেমন বেশি আলু কিনবো, আপনারাও বেশি কিনবেন। বা একই কারণে সকালের ক্লাস হলো আপনারা ঠিকই ক্লাসে আসবেন, বিকেলের ক্লাস হলো আপনারা কিন্তু ঠিকই ক্লাসে আসবেন। এবার আসি নেক্সট প্রিন্সিপালে চলে যাই। এই যে প্রিন্সিপালটা থেকে যে কোশ্চেন গুলো অ্যারাইজ হয়েছিল যে কেন সেম সিচুয়েশনে সেম কাজটা করছি, এটার অ্যান্সারটি ফোর্থ প্রিন্সিপালে আমরা পাই, দ্যাট ইজ people respond to incentive. আচ্ছা, first of all, what is incentive? Incentive is actually it's a kind of reward or punishment. Uh, it related with any kind sort of work. যেমন রিওয়ার্ডটা কি হতে পারে, যেমন ক্লাসের ক্ষেত্রেই বলি, আপনি ক্লাস করলে আপনার কাছে একটা বিষয় আছে, আপনি জানেন যে যদি রেগুলার ক্লাস করি তাহলে আমি হচ্ছে গিয়ে ফুল মার্কস পাবো অ্যাটেন্ডেন্স। পানিশমেন্টটা কি? আপনি যদি ক্লাস না করেন আপনার পানিশমেন্ট, আপনি অ্যাটেন্ডেন্সে মার্কস পাবেন, সো দ্যাটস ইওর পানিশমেন্ট। তো আমরা যখন কোনো কাজ করি, সেই কাজের যদি কোনো ইনসেনটিভ দিতে পারি, সেটাকে আমরা সাধারণত মানে মানে কোনো রিওয়ার্ড বা পানিশমেন্ট দিয়ে দিতে পারি, এটাকে আমরা ইনসেনটিভ বলে রাখি। যেমন ইনসেনটিভের আরেকটা এক্সাম্পল হতে পারে, আমরা যখন জব করতে যাই, জব সেক্টরে কিন্তু এরকম থাকে যে ধরেন আমরা জানি যে টার্গেট দেয়, টার্গেটটা ফুলফিল করতে পারলে স্যালারি বাড়বে বা এক্সট্রা বেনিফিট বাড়বে, নাম ভুলে গেলাম,
আর একটা যে বেনিফিট থাকে স্যালারির সাথে রিলেটেড না, ওটার নাম জানি কি। কোনো প্রোডাক্ট সেল করলে ওটার উপরে কমিশন থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রোডাক্ট সেল করে কমিশন পাওয়া যায়, এগুলোকে আমরা ইনসেনটিভ বলে থাকি। সে ধরনের ইনসেনটিভ গুলো থাকে। এবার আসি, বলছে যে রেশনাল পিপল রেসপন্ড টু দ্য ইনসেনটিভ। অর্থাৎ আপনি যদি যে বলছিলেন যে হু আর পারপাসফুলি এন্ড সিস্টেমেটিক্যালি টেকিং দ্য বেস্ট ডিসিশন, দোজ কাইন্ড অফ পিপল দে উইল রেসপন্ড টু দ্য ইনসেনটিভ। আচ্ছা, এইটার বোঝানোর আগে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাদের এখন ক্লাসে যারা আছে সবাইকে আমি 40 টাকা দিলাম। 40 টাকা দিয়ে বললাম যে buy a best soap for me which has enrich fragrant, এগুলা বলে আপনাদেরকে আমি 40 টাকা করে দিয়ে দিলাম। আমি ফর শিওর যখনই আমি একটা ওই যে একটা ইনসেনটিভ দিয়েছে, বলেছে যে একটা ফ্রেগনেন্সটা খুব হাই মানে রিচ অ্যামাউন্টের হতে হবে, খুব বেশি ফ্রেগনেন্স থাকবে এরকম একটা সোপ আমার জন্য কিনে নিয়ে আসবেন। আমি 100% শিওর আমার ক্লাসে 99% স্টুডেন্ট আমার জন্য একটা লাক্স সাবান নিয়ে আসবে। আপনি নিজেও চিন্তা করেন, যখনই ফ্রেগনেন্স এর কথা বলেছি লাক্স সাবান চোখের সামনে চলে আসে। কারণ কি, কারণ টিভি খুললে আমরা দেখি লাক্স হচ্ছে বলে এমন একটা সাবান যেটা গায়ে লাগালে গা দিয়ে বলে রোজ, স্কিন বলে রোজের মতো হয়ে যায়, যেখান দিয়ে হেঁটে যায় সব জায়গা থেকে বলে রোজের পাপড়ি পড়তে থাকে। তো তাই যদি হইতো তাহলে তো আমাদের দেশে কালো কেউ থাকতো না, সবাই ফর্সা হয়ে যেত, সবার গায়ে দিয়ে রোজের মতো গন্ধ আসতে থাকতো, বাংলাদেশের পারফিউমের দরকার হতো না। কিন্তু যেটা হচ্ছে যে এই যে এখানে মার্কেটিংটা ওরা এইভাবে করেছে যে লাক্স ইউজ করলে আমাদের দেশ আমার গায়ে থেকে রোজের স্মেল আসবে, সো আমরা কি করছি, লাক্স কিনছি। আচ্ছা, আরো আসি, ধরেন এখন ওটা বাদ দিয়ে দিলাম, আমি বললাম, হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি ম্যাম, তাহলে ইনসেনটিভটা কি কাউকে কোনো কিছু করতে মোটিভেট করা বা এনকারেজ হ্যাঁ করা হ্যাঁ এটা হ্যাঁ বলতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, যে আপনি এটা করলে কাইন্ড অফ রিওয়ার্ড পাবেন বা কাইন্ড অফ পানিশমেন্ট পাবেন এরকম। আরেকটা এক্সাম্পল দিই, এটা যদি এটা করোনার আগে দিলে বেশি সুবিধা হতো, এখন করোনাকালীন সময় এটা আসলে বেশি হচ্ছে। ধরেন আমি বললাম যে হ্যান্ড সোপ কিনতে বললাম আপনাদের সবাইকে, বললাম এমন একটা হ্যান্ড সোপ কিনবেন যেটা খুব দ্রুত কাজ করে, আপনারা কোনটা কিনে আনবেন? আমরা কিন্তু সবাই হচ্ছে গিয়ে এই যে লাইফ বয় হ্যান্ড সোপ যেটা আছে ওটা কিনে নিয়ে আসবো। এখন বাজারে কি শুধু লাইফ বয় আছে? আমার চোখের সামনে এখন যেটা দেখতে পাচ্ছি, আমার এখন এগুলা সবচেয়ে বেশি ইউজ করতে হয়, সেটা হচ্ছে গিয়ে আমি স্যাভলনের ওই যে ইয়া কি হ্যান্ড স্যানিটাইজার কাছে নিয়ে বসে আছি, স্যাভলনও কাজ করতে পারে। হ্যাঁ, বা আরেকটা আছে হচ্ছে যে সেপনিল, ওদেরও আছে, এটাও কাজ করতে পারে। এখন দেখেন সবগুলোরই কাজ কিন্তু সেম, কিন্তু লাইফ বয় হ্যান্ড ওয়াশ আমাদের মাথার মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে, 10 সেকেন্ডেই কার্যকর, এই যে দেখেন ওদের কাছে ক্লিনিক্যালি প্রমাণিত। এখন কোথায় ওই ক্লিনিক্যালি প্রমাণ করেছে আমি কিন্তু জানি না। তো ওই যে একটা ইনসেনটিভ দিয়ে দিয়েছে যে লাইফ বয় হ্যান্ড ওয়াশ ইউজ করলে ক্লিনিক্যালি প্রমাণিত 10 সেকেন্ডে হাত পরিষ্কার হয়ে যাবে। তো এখন যখনই আমি হ্যান্ড ওয়াশ কিনতে যাব, আমি কিন্তু আগে চিন্তা করতাম লাইফ বয় কিনে 10 সেকেন্ডে আমার হাতের থেকে করোনা জীবাণু চলে যাবে। আচ্ছা, তারপরে এখন লাইফ বয় আরেকটা ইনসেনটিভ দেওয়া শুরু করেছে, কি বলে, লাইফ বয় সর্বপ্রথম বলেছে যে করোনা ভাইরাসের এগেইনস্টে তারাই একমাত্র যুদ্ধ করতে পারে। আরে ভাই, করোনা ভাইরাসে যেখানে ভ্যাকসিন আসে নাই সেখানে লাইফ বয় কোথা থেকে জানলো যে তাদের হ্যান্ড ওয়াশ দিলেই করোনা ভাইরাস মরে যাবে? তাহলে তো ওরাই ম্যাম আমি ভ্যাকসিন একটু বের জানতে করে ফেলতে চাচ্ছিলাম। পারতো। হ্যাঁ বলেন। ম্যাম যেমন রিসেন্টলি এই আপনার হরলিক্স একটা অ্যাড দেয় যে টলার শার্পার স্ট্রঙ্গার, হ্যাঁ হ্যাঁ, এটাও একটা এটাকে কিন্তু ইনসেনটিভ। একজন ডক্টর কিন্তু আপনার কি বলে আপিল করেছে, পরে ওরা কিন্তু এটা প্রমাণ করতে পারে যে হ্যাঁ, হরলিক্স দিলে কিভাবে মানুষ শার্প শার্পার টলার স্ট্রঙ্গার শার্পার হয়। এবং আরো একটা বিষয় আছে, আমাদের সাবকন্টিনেন্টে মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানি হরলিক্স এই ধরনের অ্যাড দেয়, ইউরোপের কোনো কান্ট্রিতে হরলিক্স এই ধরনের অ্যাড দেয় না, বা ইউকে তে দেয় না, ইউএসএ তে দেয় না। ওখানে হরলিক্সটাকে জাস্ট একটা দুধের সাথে, ওটার নামও আসছিল মানে
স্বাদবর্ধক এক ধরনের একটা ইনগ্রেডিয়েন্টস হিসেবে ওখানে ওখানে ইন্ট্রোডিউস করা হয় যে বাচ্চারা দুধ খেতে যাচ্ছে না, হরলিক্স দাও তাহলে খেতে যাবে এরকম। কিন্তু বলেন এটা খেলে টলার শার্পার স্ট্রঙ্গার হবে। তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে গিয়ে মানে এগুলা হচ্ছে ইনসেন্টিভ। এই যে মার্কেটিং যে পলিসি গুলো আমরা যেটা দেখি, বাবু এসো না আমার কাছে, এসো না, এসো না, এসো না, এসো না, এসো না, এসো না। সো এগুলোকে হচ্ছে কি আমরা হচ্ছে ইনসেন্টিভ বলি। এই যে দেখেন আমি আমার আচ্ছা আর একটা পার্সোনাল লাইফ ইনসেন্টিভ বলি। আমার নিস আমার রুমে ঢুকে যাচ্ছিল, আমি ওকে বললাম এসো না, ওকে আমি একটা ইনসেন্টিভ দিয়েছি যে আমি সিক, আমার কাছে আসলে ওইটুকু তো বুঝে বাচ্চা মানুষ যে তোমার এখন এটা হতে পারে, সো এসো না আমার কাছে। তো এই যে এটা একটা ইনসেন্টিভ দেওয়া যে এখন আমার কাছে আসলে এফেক্টেড হওয়ার পসিবিলিটি আছে। তো আমরা দেখা যায় কি যে আমরা যারা রেশনাল পিপল উই রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। সো মাই নিস ইজ এ রেশনাল পিপল, সো ওর রেসপন্ড করলো, ও কিন্তু আমার কাছে আসলো না। বা আপনি রেশনাল পিপল, আপনি কি করছেন, ওই যারা মার্কেটিং পলিসি মেকার তারা জানে জি যে আমি যদি লাইফ বয়ের সাথে এই একটা ট্যাগলাইন লাগাই দিই সবাই লাইফ বয় কিনবে, পেপসোডেন্টের সাথে ট্যাগলাইন লাগাই দিলে সে পেপসোডেন্ট দিয়ে দাঁত ব্রাশ করবে, লাক্স সাবানের সাথে এই ট্যাগলাইন লাগিয়ে দিলে লাক্স সাবানও এটা কিনবে, ওরকম একটা করে দেয় এবং সেই ইনসেন্টিভে আমরা কাজ করে থাকি। বুঝতে পারছি? এইবার আসি, এই ইনসেন্টিভটা আমিও অ্যাপ্লাই করি। এটা একটা ভালো এক্সাম্পল। আমি আমার ফার্স্ট ক্লাস, এটা শুধু আপনাদের ক্লাসে না, আমি যেই কোর্সের ক্লাসে নেই না কেন ফার্স্ট ক্লাসে আমি একটা ইনসেন্টিভ দিয়ে দিই। ইনসেন্টিভটা কি আপনার মাথায় এটা আমি ঢুকিয়ে দেই যে the value of my per class is at least 800 taka for you, not from my side. From your side it's 800 taka. So আমি ফর শিওর, এটা আমি আমার অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি এন্ড অফ দ্য সেমিস্টার, যখন আমার ক্লাস মিস করেন বা অন্য কোনো টিচারের ক্লাস মিস করেন এই কনসেপ্টটা কি মাথায় কাজ করে না? বলে হ্যাঁ ম্যাডাম, আগে এটা ওইভাবে চিন্তা করি নাই, বাট এটা তখন মাথায় আসে। সরি। সো এটা তখন তাদের মাথায় কিন্তু আসে যে আমি যখনই ক্লাস মিস করব এই টাকার সমপরিমাণ বেনিফিট আমি লস করছি, এই ইনফরমেশনটা আমার মাথায় তখন কাজ করে। সো ক্লাস আগে যতটা উইলিংলি আমি হয়তো মিস করতাম, এটা এখন সেক্ষেত্রে করি না। So, আমি আমার ক্লাসে কিন্তু একটা ইনসেন্টিভ দিই বিকজ আই নো দ্যাট মাই স্টুডেন্টস আর রেশনাল পিপল, দে উইল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। ঠিক আছে? সো তাহলে দেখেন এই যে চারটা প্রিন্সিপাল বললাম, সবগুলো প্রিন্সিপাল কি একটু নোটিস করেছেন? সবগুলো আমার ডিসিশন মেকিং এর সাথে রিলেটেড। আমি যখনই ডিসিশন নিচ্ছি আমি ট্রেড অফ ফেস করছি, অনেকগুলো অপশন থাকছে, তার মধ্যে একটা চুজ করছি। অপশন গুলো যেগুলো ছেড়ে দিচ্ছি সেটাই আমার অপরচুনিটি কস্ট, সেটা আমার সেকেন্ড প্রিন্সিপাল। থার্ড প্রিন্সিপালে বললাম রেশনাল পিপল থিংক অ্যাট দ্য মার্জিন, অর্থাৎ এই যে চুজটা করছি এই চুজটার ক্ষেত্রে সেম সিচুয়েশনে উই উইল ডু দ্য সেম থিং। এন্ড দ্য ফোর্থ প্রিন্সিপালে বললাম এন্ড পিপল অলসো রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, ইনসেন্টিভ দেখলে তারা কিন্তু রেসপন্ড করবে। যেমন এটার আরেকটা এক্সাম্পল বলি, সিগারেটের ধরেন গভর্নমেন্ট চাচ্ছে সিগারেটের কনজাম্পশন কমাতে, এক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে? যে দাম বাড়াবে ম্যাডাম। হ্যাঁ, গভর্নমেন্ট যেটা করবে দাম বাড়িয়ে দিবে বা ওইটার এগেইনস্টে ট্যাক্স ইম্পোজ করে দেবে। ট্যাক্স ইম্পোজ করলে যেটা হবে সিগারেটের দাম বেড়ে যাবে। দাম বাড়লে গভর্নমেন্টের কিচ্ছু করতে না, গভর্নমেন্ট জানে দাম বাড়লে এমনি আমরা সিগারেট কম কিনবো, সিগারেটের কনজাম্পশন কমাই দিব। সো গভর্নমেন্ট এটা করলো। তো মেইনলি আমি প্রথম চারটা প্রিন্সিপাল থেকে আপনাদের সাধারণত প্রশ্ন করি। এখানে কিছু স্যাম্পল কোশ্চেন আছে, এটা অবশ্য ম্যাথমেটিক্যাল কোশ্চেন, এখানে ম্যাথমেটিক্যাল কোনো কোশ্চেন করব না। সো এটা একটু জাস্ট ক্লোজ করছি। আমি নরমালি একটা কেস স্টাডি টাইপস এর কিছু দেই, দিয়ে হয়তো অনেক ক্ষেত্রে বলি যে এখানে কোন প্রিন্সিপালটা কাজ করছে সেটা নিয়ে আলোচনা করেন। কারণ এই ঘটনাটাই বলতে পারি যে for marketing policy Lifebuoy uses the promo, that is Lifebuoy said for the first time that is their hand sanitizer work against the COVID-19 corona or coronavirus. So do you which principle works behind it, give some relevant argument about it. So এই যে বললাম যে লাইফবয়ের এই কনসেপ্টের সাথে আমার যাচ্ছে হচ্ছে যে পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, এই প্রিন্সিপালটা। সো আপনি যেটা নিয়ে বলতে পারেন
সেটা নিয়ে কিছু কথা বলো, এই ধরনের একটা কোশ্চেন আমার কিন্তু এখান থেকে আসতে পারে। অথবা যে কোনো একটা প্রিন্সিপাল নিয়ে আমি প্রশ্ন করতে পারি, যে আমি বলতে পারি এই যে ওকে, রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন, ডু ইউ এগ্রি অর নট? তো তখন সেক্ষেত্রে আপনি আপনার মতো করে বলবেন যে হোয়াট ডু ইউ মিন বাই রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন। সো এটার জন্য 2 বা 3 লাইনে রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন এটা বললেন। এক্ষেত্রে রেশনাল পিপল কারা সেটা বললেন। এট দ্য মার্জিন লেভেল চিন্তা করা বলতে কি বুঝে সেটা সম্পর্কে বললেন। এটা ওপেন অ্যাক্সেস, ও আপনি নেটের যে কোনো জায়গা থেকে কালেক্ট করে অ্যান্সার করতে পারেন। দেন চেষ্টা করবেন যেটা একটা এক্সাম্পল দিতে নিজের লাইফ থেকে। আমি মনে হয় প্রিন্সিপাল গুলো বলার সময় যখন বলছি যদি একটু চিন্তা করে শুনতেন তাহলে মনে হয় বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা প্রিন্সিপালই কিন্তু আপনার লাইফের সাথে রিলেটেড। তো সেখান থেকে একটা এক্সাম্পল দিবেন যে হ্যাঁ আমার লাইফে এটা ঘটেছে, সো এটা রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিনে চলে যাচ্ছে। যেমন আপনি এটাই বলতে পারেন যে ক্লাস আপনি অ্যাটেন্ড করতে আসছেন, সেম সিচুয়েশনে ইউ টেক দ্য বেস্ট ডিসিশন। একইভাবে আপনার ক্লাসমেটরা নিয়েছে, এটা একটা এক্সাম্পল হতে পারে। করোনা ভাইরাসের কারণে আমরা বাসায় থাকছি, এটাই আমাদের জন্য বেস্ট ডিসিশন, আমরা মেনটেন করছি। সো এটা প্রিন্সিপাল 3 দিয়ে যাচ্ছে, এইভাবে যাব। আচ্ছা, নেক্সট যে তিনটে প্রিন্সিপাল আসে, এটা যে কি পয়েন্টটা ফলো করে সেটা হচ্ছে হাউ পিপল ইন্টারঅ্যাক্ট, একজন আরেকজনের সাথে কিভাবে আমরা কমিউনিকেশন মেনটেন করি। এই ক্ষেত্রে যখন কমিউনিকেশন যখন মেনটেন করি তখন যে প্রিন্সিপালটা মানে যে প্রিন্সিপাল গুলো কাজ করে সেটা সম্পর্কে, এই ছবিটা আমার খুব পছন্দ, এই জন্য বললাম যে এখানে বুঝাচ্ছে যে কোনো ক্লাস বা অর্ডার থাকে না, কাস্ট থাকে না, আমরা কিন্তু ডিসিশন মেকিং এর সময় আমরা আমাদের বেস্ট ডিসিশনটা নিই, সেটাই বলছি। তো আমি এই প্রিন্সিপাল গুলো অতটা এই প্রিন্সিপাল গুলো যখন খুব এলাবোরেটলি বলেছি, এই প্রিন্সিপাল গুলো নিয়ে অতটা বলবো না, বিকজ এখান থেকে ওইভাবে প্রশ্ন করি না, জাস্ট প্রিন্সিপাল গুলো হয়তো অনেক সময় রাইট ডাউন করতে বলি বা নামগুলো জানতে চাই, জাস্ট একটু করে বুঝিয়ে যাবো। So under this, the first principle, that is principle 5, is trade can make everyone better off. মনে রাখবেন যে যখনই একটা ট্রেড হবে, which means both party benefited হবে, মানে কনজিউমাররা বেনিফিটেড হয়, প্রোডিউসাররা বেনিফিটেড হয়, সেই সময় একমাত্র ট্রেডটা হয়, আদারওয়াইজ কখনো ট্রেড হয় না। একটা এক্সাম্পল দিয়ে বলি, কার নাম দিব, আনামুল। আনামুলের নাম পাচ্ছে এখন আমি আমার অ্যাটেন্ডেন্স লিস্টে। আনামুল ধরেন বাজারে গেল, বাজারে যে কি কিনবে, আলুই কিনতে গেল ধরেন সাপোজ। আনামুল বাজারে গিয়েছে, আলু কিনতে যাচ্ছে। এখন এই যে বাজারে গেল, আলু কিনে নিয়ে চলে আসলো, এটাই কিন্তু একটা ট্রেড। এখন উনি বাজারে গেল, উনি জানে যে আলুর কেজি হচ্ছে 30 টাকা, সরকার নির্ধারণ করে দিয়েছে, কিন্তু উনি যায় দেখতে বললো 50 টাকা কেজি। এখন উনি দোকানদারকে যায় বলতেছে যে মামা, ধরেন ওনার দোকানদার ওনার অনেক পরিচিত, যা বলে মামা 50 টাকা করে আলুর কেজি কিনতে পারবো না, তুমি আমাকে 40 টাকা দিয়ে দাও। তো দোকানদার ওনাকে 45 টাকা কেজিতে আলু দিয়ে দিল। উনি তো খুব খুশি যে সবাই 50 টাকা দিয়ে কিনতেছে, উনি 45 টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসলো, এর থেকে তো আর মজা হতে পারে না। এবার আসি এটার পিছনের স্টোরিটা বলি। দোকানদার ওনাকে যে আলুটা দিয়েছে, ওই আলু হচ্ছে কি গত বছরের আলু, ওই আলু আজকে বাসায় নিয়ে যাবে, কালকে আলু পচে যাবে। দোকানদার জানে এই আলুটা বেশিক্ষণ সে দোকানে রাখতে পারে, নষ্ট হয়ে যাবে, এই জন্য আনামুলের কাছে এটা এমনিও সে 20 টাকা দরে সেল করে দিত, সেখানে আনামুলের কাছে সে 43 টাকা দরে সেল করেছে। বুঝতে পারছেন? সো সে অনেক ভালো প্রফিট মেক করেছে, এই এনামুল ভাই কারণে ঠকছে। এই জন্য উনি কিন্তু আলু দিয়ে চলে আসলো। এবার আসে এনামুলের কি হলো, এনামুল চিন্তা করলো সবাই 50 টাকা দিয়ে কিনতেছে, সেখানে আমি 45 টাকা দিয়ে কিনতে পারলাম, এই জন্য এনামুল কিনতে চলে আসলো। সো মনে রাখবেন যখন মানে আমরা যে ট্রেডটা বলতে সাধারণত সেলটা বুঝি, তো বুঝবেন যে যখন এই যে আমরা নর্মালি যেটা কেনা বেচা করি, এই ক্ষেত্রে বোথ পার্টি যখন বেনিফিটেড হবে তখনই ট্রেডটা হয়, আদারওয়াইজ হয় না। আমরা অনেক সময় দোকানে কিনতে গেলে দোকানদার বলে কেনা দামে বিক্রি করে দিচ্ছি, স্পেশালি আমরা মেয়েরা এটা খুব বেশি ফেস করি। আমার খুব অপছন্দ অনলাইনে যে ড্রেস সেল করে, ওখানে ফিমেল সেলাররা এসে বলে আপিরা কেনা দামে সেল করে দিলাম। তো আসলে কোনো আপিরাই আমাদের কাছে কেনা দামে সেল করে না। বুঝতে হবে যে ওরও এখানে বেনিফিট আছে, বেনিফিট থাকার পরেই ও আমার কাছে সেল করতেছে, ও বেটার আছে আমিও বেটার আছে, দ্যাট মিন্স উইন উইন সিচুয়েশনে আছি, তখনই একমাত্র ট্রেড হবে এবং এই ট্রেডে বোথ পার্টি বেনিফিটেড হবে। এইবার একদম বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণ হচ্ছে গার্মেন্টস সেক্টর নিয়ে বলি। আমরা সবাই কি ভাবি যে বাংলাদেশে
আমেরিকা বাংলাদেশ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় যারা মানে ট্রেডিং পার্টনার যদি বলি আরএমজি সেক্টরে সেটা হচ্ছে ইউএসএ, ইউএসএ ইউরোপ। তা আমরা কি চিন্তা করি যে ইউএসএ ইউরোপ ওরা হচ্ছে কি আমাদের দেশ থেকে পোশাক কিনে নিয়ে যায় আমাদেরকে বহুত বেনিফিটেড করে যাচ্ছে, ওদের মনে হয় অনেক লস হচ্ছে আমাদের দেশ থেকে প্রোডাক্ট কিনে, বাট হুইচ ইজ নট ট্রু। ইন ইউকে ইউএস they are capital in intensive country, so ওদের দেশে লেবার কস্ট খুবই হাই। একটা লেবার দিয়ে কাজ করতে গেলে যে পরিমাণ খরচ হয় বাংলাদেশের মতো না। তো ধরেন যেই জিন্সটা এখানে আরেকটু বলি, বাংলাদেশে একটা এক্সপোর্ট কোয়ালিটির জিন্স আপনি কিনতে যান, দাম ধরেন খুব বেশি হলে 3000 টাকা হবে, আমি খুব বেশি বলেছি, এত দাম পড়ে না। সেম এক্সপোর্ট কোয়ালিটির জিন্স আপনি যখন দেশের বাইরে থেকে কিনবেন এটার দাম আপনি খুঁজে পাবেন হচ্ছে $50, $60 এরকম প্রাইসও আপনি পাবেন বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু। তো প্রাইসটা দেখেন ভ্যারি করছে। তো এইবার আসি ঘটনাটা আসলে কি ঘটে। ইউএসএ যখন বাংলাদেশ থেকে ধরেন জিন্স কিনছে, জিন্সের প্রোডাক্ট কিনছে, ইউএসএ জানে যে এই সেম জিন্সটা যে জিন্সের প্যান্টটা যদি ইউএসএ তে তৈরি হয় লেবার কস্ট এন্ড আদার্স মিলিয়ে ইউএস এর জন্য কস্টিং হবে, ধরে নিচ্ছি এগুলো সব অ্যাজাম্পশন, ধরে নিচ্ছি ইউএস এর জন্য কস্টিং হবে 1000 টাকা। লেবার কস্ট আছে, র ম্যাটেরিয়ালস কস্ট আছে, সব আছে, সব মিলে 1000 টাকা ইউএস এর খরচ হবে। কিন্তু বাংলাদেশ থেকে যদি সে এটা নিয়ে যায়, বাংলাদেশ থেকে যদি নিচে শিপিং কস্ট আসবে, সেখানে শিপিং কস্ট ওগুলো মিলিয়ে বাংলাদেশ থেকে নিয়ে গেলে ইন টোটালে তার খরচ হচ্ছে গিয়ে ধরে নিলাম 800 টাকা। আপনি বললেন ম্যাডাম লো, কেন লো আসতেছে সেটাও বলবো। তা এবং ইউএস এর এটা সেলিং প্রাইস হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি 1600 টাকা, 1600 টাকা ইউএসএ এই জিন্সটা ওদের মার্কেটে সেল করে নিচ্ছে। তাহলে দেখলো যে ইউএসএ দেখলো যদি নিজের ঘরে বসে বানাই সেখানে 1000 টাকা লাগতেছে, সেখানে বাংলাদেশ থেকে নিয়ে আসলে 800 টাকা লাগতেছে, তাহলে তার কি উচিত বাংলাদেশ থেকে আনা না, বাংলাদেশ থেকে 800 টাকায় নিয়ে আসবে, নিয়ে ডাবল প্রাইসে সেল করে দিবে 1600 টাকায়। সো ইউএসএ কি করবে, বাংলাদেশ থেকে কিন্তু জিন্সের প্যান্ট মেক করে নিয়ে যাবে। এবার আসি বাংলাদেশ কেন জিন্সের প্যান্ট ইউএসএ কে মেক করে দিবে। বাংলাদেশে কোনো সেলই ছিল না, অর্থাৎ বাংলাদেশি জিন্সের কোনো ডিমান্ড নাই, তো বাংলাদেশি জিন্সের প্যান্ট তৈরি হয় না, আমাদের দেশের লেবাররা বসে আছে, তাদের কাজকর্ম নাই ধরে নিলাম। এখন এই ক্ষেত্রে যদি ইউএস এর বায়াররা বাংলাদেশে আসে, বাংলাদেশ হিসাব করে দেখলাম বাংলাদেশের র ম্যাটেরিয়ালসও আছে, চিপ লেবারও আছে, আমাদের মানে ফ্লেক্সিবিলিটি আছে কাজ করার, গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশনে ইচ্ছা মতো পলিউশন করে ফেলতে, নদীতে ওয়েস্টেজ ডাম করতে পারি, সব করতে পারি। করার পরও আমার দেখা গেল খরচ একটা জিন্স বানাইতে খরচ করতেছে মাত্র 200 টাকা, লেবার কস্ট র ম্যাটেরিয়ালস সব মিলায় 200 টাকা খরচ করতেছে। ও বাংলাদেশি যে যে প্রোডিউসার সে চিন্তা করলো যে 200 টাকা মেকিং কস্ট, আমি এর সাথে আমার সব প্রফিট বায়ারের সাথে বার্গুমেন্ট করে টুরে আমি এটাকে 600 টাকায় বায়ারের কাছে সেল করে দিলাম। বুঝতে পারছেন, 600 টাকায় ও আমার কাছ থেকে কিনলো, 200 টাকা শিপিং কস্ট, এই মিলাই মোট 800 টাকা ওটা ইউএসএ চলে যাচ্ছে। তাহলে কি বাংলাদেশও কি এটা তৈরি করবে না? আর বাংলাদেশ দেখছিল যে আগে আমার কোনো সেলই ছিল না, মানে আমি তৈরিই করতে পারতেছি না, আমার এই টাকাটাই আসছিল না, সেখানে আমি মাত্র 200 টাকা মেকিং চার্জ দিয়ে 200 টাকায় তৈরি করে এটা 600 টাকায় ইউএস এর কাছে সেল করে দিলাম। তাহলে কি এখানে আমারও প্রফিট হইলো না? আর ইউএসএ সেম প্রোডাক্ট 600 টাকা এন্ড উইথ শিপিং কস্ট 800 টাকায় কিনে 1600 টাকায় সেল করে দিল কনজিউমারদের কাছে, তাহলে ওরও প্রফিট হলো না? So দেখেন in these cases both sector are in win-win situation. That's why বাংলাদেশের সাথে কিন্তু ইউএসএ ট্রেড হচ্ছে এই আরএনজি তে। এবার আসি অরিজিনাল সিনারিওতে। টি শার্টের ক্ষেত্রে আমি এটার প্রাইসটা জানতাম, এই জন্য বলতেছি। একটা টি শার্ট আপনি যদি মানে এটাকে হোলসেলে যদি মেক করতে চান সেক্ষেত্রে কস্টিং পড়ে হচ্ছে 80 টাকা বাংলাদেশে টাকা, মানে $1, মানে সব লেবার কস্ট সব মিলায়। এই টি শার্টটা যখন বায়ারদের কাছে সেল করে, এটা অরিজিনাল প্রাইস বলতেছে, এটা শুনেছিলাম এই জন্য বললাম, বায়ারদের কাছে যখন সেল করে এই $1 প্রোডাক্টটা ও মানে যখন বাংলাদেশের গার্মেন্টস এর ওনাররা সেল করে, যখন বায়ারদের সাথে ধরে এটার প্রাইস ভ্যারি করে, $4 to $5 প্রাইসটা আপ এন্ড ওঠানামা করে। তো আমি ধরে নিলাম $4 সেল করে, মানে হুইচ মিনস
3 গুণ লাভ করছে, $4 সেল করে দিল। এই $4 প্রোডাক্টটা ইউএসএ তে যে পাওয়া যায় হচ্ছে $12, মিনিমাম $12 ওরা সেল করছে। তার মানে ওরা এখানে আরো 3 গুণ লাভ করছে। তাহলে বুঝেন বাংলাদেশের যারা সেলার তারাও 3 গুণ লাভ করলো, ইউএস এর যে সেলার সেও 3 গুণ লাভ করলো। যখনই দেখলো যে দুই ক্ষেত্রে দুই পার্টি উইন উইন সিচুয়েশনে আছে, তখনই এই ট্রেডটা হলো। এই যে আমি ইউএস এর সাথে ইন্টারঅ্যাক্ট করছি ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, যখন আমি দেখলাম বোথ পার্টি আর বেনিফিটেড ইন দিস কেসেস, then we go for the trade. So yes, trade can make everyone better off. So আজকে থেকে কখনোই কোনো যদি সেলসম্যান আপনাকে বলে, শপকিপার যদি বলে মামা কেনা দামে দিয়ে দিলাম কোনো লাভ হইলো না, উল্টা $100 লস করছি, এই কথা কোনোদিনও বিশ্বাস করবেন না। বুঝবেন যে ওর মিনিমাম একটা বেনিফিট হইলেও আছে, আদারওয়াইজ ও আপনাকে সেল করে নাই। ঠিক আছে? সো এর পরের প্রিন্সিপালটা যাই, মার্কেটস আর ইউজুয়ালি এ গুড ওয়ে টু অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে এটা নিয়ে এত এক্সপ্লানেশনে যাব না, জাস্ট এটুকু বলতে চাই যে যদি গভর্নমেন্ট নাক না গলায় একটা সেক্টরকে যদি চলতে দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে সেই সেক্টরটা খুব স্মুথলি চলে। মানে গভর্নমেন্ট নাক গলালে যেটা হয় যে একটা পাওয়ার প্র্যাকটিসের বিষয় চলে আসে। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই ইকোনমিক সেক্টরটা খুব স্মুথলি চলে এবং সেটার আউটপুটটা খুব ভালো আসে। যেমন হচ্ছে গিয়ে আমি ওই যে রাষ্ট্রায়ত্ত চিনি কলের সাথে আমি প্রাইভেট সেক্টরের যে সুগার মিল গুলো ছিল সেগুলোর কথা বলছিলাম। প্রাইভেট সেক্টরের সুগার মিল গুলো কিন্তু ঠিকই প্রফিট মেক করছে, বিকজ ওখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন নাই। সো তারা তাদের মতো করে সুন্দরভাবে প্রোডাকশনে যাচ্ছে, সো দে আর মেকিং প্রফিট। Okay, then the seventh principle is government can sometimes improve the market outcome. Yes, for some reason market অনেক সময় ফেল করে। So এটাকে যদি ওভারকাম করতে চাই, গভর্নমেন্ট চাইলে সেটা করতে পারে। যেমন করোনা সিচুয়েশনের কথা বলতে পারি, এই ক্ষেত্রে যখন আমার মার্কেটটা ফেল করছিল, গভর্নমেন্ট এখানে এসে কিন্তু এটাকে ঠিক করেছে। ওকে, এরপরে যে তিনটা প্রিন্সিপাল আমরা পাবো, এগুলা নিয়ে যেহেতু আমি এগুলাকে একদমই ওভারলুক করে গেলাম, সো মানে বুঝবেন যে জাস্ট ফিফথ প্রিন্সিপালটা ভালোভাবে পড়লেই হবে, সিক্সথ এন্ড সেভেনটা জাস্ট প্রিন্সিপালটার নামটা জানলেই হবে। ওকে, দেন নেক্সট যে থ্রি প্রিন্সিপাল আসবে, থ্রি প্রিন্সিপালটা এই যে ছবিটাও এরকমই, যে পুরো ওয়ার্ল্ড ইকোনমিটা কিভাবে একত্রে কাজ করে এটা নিয়ে কথা বলে। এই প্রিন্সিপাল গুলো নিয়ে আমি আলোচনা করবো না, জাস্ট প্রিন্সিপাল গুলো দু এক লাইনে বোঝানোর চেষ্টা করব। যেমন এটা খুব পছন্দের প্রিন্সিপাল, কিন্তু এটা অনেক ম্যাক্রো বেসিসে তো বোঝানোটা একটু ডিফিকাল্ট আপনাদের জন্য, বা আমার অনেক সময় লাগবে, সো এটা অত ওই জন্য যাই না। So প্রিন্সিপাল এইটা এরকম বলে, a country's standard of living depends on its ability to produce goods and services. আচ্ছা, একটু বলি, মানে একটা দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং বলতে বুঝে দ্য কোয়ালিটি অফ বেসিক নিডস ইউ আর গোয়িং টু গেট। বেসিক নিডস হচ্ছে ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন। একটা কান্ট্রিতে তার রেসিডেন্টরা যে বেসিক নিড গুলো পায়, এটা যতটা কোয়ালিটি প্রোডাক্ট পাবে তার লিভিং স্ট্যান্ডার্ড তত হাই। যে যত লেস কোয়ালিটি পাবে তার লিভিং স্ট্যান্ডার্ড লো। যেমন আমি বাংলাদেশের সাথে যদি ইউএস এর কম্পেয়ার করি, অবভিয়াসলি ইউএস এর লিভিং স্ট্যান্ডার্ড হাই। আমরা বলি না ইউএসএ তে গেলে ভালো থাকবো কি, লিভিং স্ট্যান্ডার্ড হাই হবে। তেমন কি ঘটে ইউএসএ তে গেলে? ইউএসএ তে গেলে দেখাই যে আমি এখন বাংলাদেশে থেকে যে টাইপের শেল্টার পাচ্ছি, ছোট আমি যে ধরনের বাসায় থাকছি, ইউএসএ তে গেলে এর থেকে ভালো বাসায় থাকতে পারি। ধরেন আমাদের বাসায় সবার বাসায় এয়ার কন্ডিশন, ইউএসএ তে গেলে এয়ার কন্ডিশন পাবেন, ইউএসএ তে গেলে ক্লিন এয়ার পাবেন, ইউএসএ তে গেলে ক্লিয়ার ওয়াটার পাবেন, পিউরিফাই ওয়াটার পাবেন, যেটা আপনি ইউএসএ তে পাচ্ছেন, বাংলাদেশে হয়তো ইজিলি অ্যাভেলেবল না। বা বাংলাদেশে আপনি যে হেলথ কেয়ার পাচ্ছেন, দেখেন বাংলাদেশে হেলথ কেয়ার বলেই দিচ্ছে করোনা টেস্ট হচ্ছে 40% ভুল আসতেছে রিপোর্ট। তাহলে 40% রিপোর্ট যদি ভুল আসে, কি ভয়াবহ একটা অবস্থা। এখন অনেকেই হয়তো সেটা জানে না, তো সেটা কথা না। তো বাংলাদেশে যে হেলথ কেয়ার আপনি পাচ্ছেন, ইউএসএ কিন্তু হেলথ কেয়ারটা তার তুলনায় যথেষ্ট হাই। তো কথা হচ্ছে গিয়ে ইউএসএ টা কেন হাই, বাংলাদেশটা কেন লো, এটাই তো কথা। তো এইটার বিষয়টা আসলে যদি আমি একটু বাজেটের ক্ষেত্রে দেখি, মানে জিডিপির ক্ষেত্রে যদি দেখি, ইউএস এর ক্ষেত্রে আপনি দেখবেন যে ইউএস এর জিডিপিটা কিন্তু $15 ট্রিলিয়ন
এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট জিডিপি ছিল। আই এম টকিং অ্যাবাউট 2015 or 16, তখন আমি দেখেছিলাম ওদের $16 ট্রিলিয়ন হচ্ছে গিয়ে জিডিপি সাইজ ছিল। সো ইউএসএ তে ওরা প্রতি বছর এই পরিমাণ প্রোডাক্টই তৈরি করতে পারছে, তাহলে যেই দেশে এত পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে পারবে তার মানে তার লিভিং স্ট্যান্ডার্ড ওরকম হাই হওয়ার কথা। মানে মেইন কথা হচ্ছে আমার তৈরি করার এতটুকু তৈরি করার ক্ষমতা আছে, এই জন্য আমার লিভিং স্ট্যান্ডার্ডও এরকম হাই। বুঝতে পারছি? আমার লাইক আমার 100 টাকার পরিমাণ প্রোডাক্ট তৈরি করার ক্ষমতা আছে, দ্যাটস ওয়াই আমি 100 টাকা পরিমাণ প্রোডাক্ট কেনার ক্ষমতা রাখি, এটাই বুঝাতে চাচ্ছিলাম। এখন বাংলাদেশে লিভিং স্ট্যান্ডার্ড লো, কারণটা কি? কারণ বাংলাদেশে 100 টাকা পরিমাণ প্রোডাক্ট তৈরি করার ক্ষমতা নেই, এই কারণে আমি 100 টাকা পরিমাণ প্রোডাক্ট কিনতেও পারছি না, তো আমার লিভিং স্ট্যান্ডার্ড লো। বিষয়টা অনেকটা এরকম হয়ে যায়। আর একটু কম্পেয়ার করি, যেমন ধরেন বাংলাদেশের সাথে, যে বাংলাদেশের থেকে পুয়ার একটা কান্ট্রি, লাইক আমি আফ্রিকার কোনো কান্ট্রির কথা বললাম। আফ্রিকার কান্ট্রি গুলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখবেন যে ওদের দেশে কিন্তু বাংলাদেশে যেমন এগ্রিটা যতটা ডেভেলপ বা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং সেক্টর যতটা ডেভেলপ, ওদেরটা কিন্তু অতটা না। সো আফ্রিকার যে কোনো স্পেশালি ইস্ট আফ্রিকার কান্ট্রি গুলো যদি দেখেন, ওদের তুলনায় কিন্তু বাংলাদেশে লিভিং স্ট্যান্ডার্ড হাই, বিকজ ওদের ওই ধরনের প্রোডাক্ট তৈরি করার ক্ষমতাই নাই। সো ওদের যেহেতু ওরকম তৈরি করার ক্ষমতা নেই, পারচেজিং পাওয়ারও নাই, সো ওদের লিভিং স্ট্যান্ডার্ডও লো। শর্টকাটে যদি বলতে চাই এইভাবে কথাটা বলা যায়। তো তারপরে এখানে কিছুটা এক্সপ্লানেশন আছে, একটু পড়ে দেখেন, জাস্ট এটা আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পড়বেন। দেন 9 প্রিন্সিপাল হচ্ছে, এটা খুব মজার প্রিন্সিপাল, এটা আমি আমার ফাইন্যান্স একটা মেজর নিয়ে ওখানে এটা নিয়ে অনেক কথা বলি। সেটা হচ্ছে গিয়ে আমরা ইনফ্লেশন যেটাকে বুঝি, যে ইনক্রিজ ইন প্রাইস লেভেল, তাহলে কি এটা জানেন ইনফ্লেশনটা হয় তখনই যখন গভর্নমেন্ট বেশি বেশি টাকা প্রিন্ট করে। ইয়েস ম্যাডাম জানি। এটাই হচ্ছে 9th প্রিন্সিপাল। এটা আসলে ঘটনাটা এরকম, জাস্ট শর্টকাটে বলছি, গভর্নমেন্ট যখন অনেক বেশি টাকা প্রিন্ট করে, মানি মার্কেটে মানে বাজারে টাকা বেশি চলে আসে। টাকার ভ্যালুটা ম্যাডাম কমে যায় হ্যাঁ তখন। হ্যাঁ হ্যাঁ, তখন যেটা হয় যে টাকার ভ্যালু কমে যায়, তখন আমরা অনেক, মুদ্রাস্ফীতি। হ্যাঁ মুদ্রা, হ্যাঁ ইনফ্লেশন যেটা, তখন আমরা অনেক বেশি টাকা খরচ করে অনেক অল্প প্রোডাক্ট কিনি। এই জন্যই প্রাইস লেভেলটা বাড়তে থাকে, যে অনেক বেশি বেশি টাকা খরচ করতে থাকে, এই জন্য প্রাইস লেভেলটা বেড়ে যায়। তো এটার পিছনে অনেক বড় একটা মেকানিজম কাজ করে, ওইটা বলতে চাচ্ছি না, মানে এটা এখন আপাতত দরকার নেই, জাস্ট এটুকু মাথায় রাখেন, বুঝবেন যে যখন ইনফ্লেশন বাড়বে, হুইচ মিনস গভর্নমেন্টও কিন্তু বেশি বেশি টাকা পয়সা মানে টাকা খরচ করছে, মানে গভর্নমেন্টও কিন্তু বেশি টাকা প্রিন্ট করছে, সো ইনফ্লেশন বাড়ছে। যেমন বাংলাদেশে কিন্তু এখন ইনফ্লেশন হাই, বাংলাদেশের গভর্নমেন্ট এখন অনেক বেশি টাকা স্পেন্ড করছে করোনা প্রজেক্টের কারণে বলেন, বাংলাদেশে বড় বড় কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলোর জন্য কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে গেছে, সো গভর্নমেন্ট এটা মিট আপ করার জন্য অনেক বেশি টাকা প্রিন্ট করছে, বা কমার্শিয়াল ব্যাংক গুলো থেকে অনেক বেশি লোন নিচ্ছে, সো এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন ইনফ্লেশনটা বাড়ার। আচ্ছা, সো এগুলা নিয়ে এখানে বলা আছে, এগুলা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, ফোর্থ লাস্ট প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে সোসাইটি ফেসেস ট্রেড অফ, শর্ট রান ট্রেড অফ বেসিক্যালি বিটুইন দ্য ইনফ্লেশন এন্ড আনএমপ্লয়মেন্ট। যদিও আমি লাস্ট প্রিন্সিপাল আনএমপ্লয়মেন্ট ইনফ্লেশনের কথা বলছিলাম, আমরা ইনফ্লেশনটাকে হয়তো খারাপ দিক হিসেবে দেখি, বাট মনে রাখবেন যখন একটা দেশে ইনফ্লেশন থাকে তখন আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক লো থাকে, মানে বেকারত্বের হার অনেক কম থাকে। আচ্ছা, এটা একটু বুঝে, ইনফ্লেশন হাই বললাম কখন, যখন হচ্ছে গিয়ে বাজারে টাকা বেশি, বাজারে টাকা বেশি মানে কি, গভর্নমেন্ট বেশি বেশি টাকা প্রিন্ট করছে। গভর্নমেন্ট বেশি টাকা প্রিন্ট কেন করলো? কারণ গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেড়ে গেছে। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়া মানে কি, মানে গভর্নমেন্ট তো আর নিজে খরচ করছে না, আমাদের জন্যই তো খরচ করছে না। তার মানে কি, গভর্নমেন্ট বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে যাবে, তো বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে গেলে কি গভর্নমেন্ট একা কাজ করতে পারবে? গভর্নমেন্টের লেবার লাগবে না, সো গভর্নমেন্ট ডিরেক্টলি নিজেও লেবার কিছু নিবে, মানে এমপ্লয়মেন্ট লেভেল বাড়বে। আবার হচ্ছে কি ওই প্রজেক্টের কারণে আরো কিছু সাব প্রজেক্ট তৈরি, যেমন মেট্রো রেল তৈরি হওয়া মানে হচ্ছে কি মেট্রো রেলের সাথে যোগাযোগ ব্যবস্থা ইমপ্রুভমেন্ট হবে, সো সেই সেক্টর অনেক অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। পদ্মা সেতু তৈরি হওয়া মানে হচ্ছে গিয়ে বাংলাদেশের যে সাউথ বেঙ্গল আমি যেটাকে বলছি, সাউথ বেঙ্গলের সাথে কমিউনিকেশন সেক্টর ডেভেলপ হবে, ওখানে প্রচুর ইন্ডাস্ট্রি হবে, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। সো কিন্তু এইসব করতে গিয়ে কিন্তু গভর্নমেন্ট ইনফ্লেশনও বাড়ায় দিচ্ছে। সো মেইন কথা হচ্ছে কি, ইনফ্লেশন যদি
একটা সোসাইটিতে হাই রেট অফ ইনফ্লেশন থাকে, হুইচ মিনস ওখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। এখন গভর্নমেন্ট বা সোসাইটি আসলে ডিসাইড করে যে হাই রেট অফ ইনফ্লেশন চায় না আনএমপ্লয়মেন্ট ও লো রেট অফ আনএমপ্লয়মেন্ট চায়, মানে জিনিসপত্রের দাম বেশি নিবে না হচ্ছে গিয়ে বেকারত্বের হার কমাবে। যদি চিন্তা করে যে বেকারত্বের হার কমাবে তাহলে হচ্ছে ইনফ্লেশন হবে, আর যদি মনে করে যে না ইনফ্লেশন চাচ্ছি না, মানে প্রাইস লেভেল কমাই দিব, তাহলে কিন্তু সেই দেশে বেকারত্ব বেড়ে যাবে। এটা একটা আহ মানে পুরোপুরি হচ্ছে গিয়ে নেগেটিভ একটা সিচুয়েশন হয়, দুটার অপোজিট এরকম সিচুয়েশন হয়, এটাই আসে। সো আলহামদুলিল্লাহ যে আমার আমি মোটামুটি প্রিন্সিপাল গুলো শেষ করতে পেরেছি। সো এটা হচ্ছে গিয়েছিল আমাদের যে 10 প্রিন্সিপাল অফ ইকোনমিক্স যেটা ছিল সেটা। এখান থেকে আগে একটু আসি যে এখান থেকে আমি সাধারণত কোশ্চেন গুলো কিভাবে করি। এখানে হচ্ছে গিয়ে ম্যানকির বইয়ের লিঙ্কটা দেওয়া আছে। সো আপনার যদি মনে হয় যে ম্যানকির বইটা থেকে আপনি এটা দেখতে চান তাহলে সেখানে যেতে পারেন এবং ওখানে গুগল বুক ফর্মে আপনি বইটা পাবেন। ওখানে 10টা প্রিন্সিপাল নিয়ে আরো ভালোভাবে আলোচনা আছে, বা আমি ওটা আপনাকে বলবো যে ইটস টোটালি আপ টু ইউ, আপনি যাবেন কিনা। এছাড়া এটার সাথে আমি উইকিপিডিয়া লিঙ্কটা এমবেড করে দিয়েছি, সো ওখান থেকে আপনি চাইলে স্টাডি করে নিতে পারবেন। আমি মেইনলি যেটা প্রেফার করি এখানে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি প্রশ্ন করি হচ্ছে প্রিন্সিপাল গুলো থেকে, এবং প্রিন্সিপাল গুলো হচ্ছে প্রথম 4টা প্রিন্সিপাল থেকে মেইনলি প্রশ্ন করি। আমি দেখা যাবে যে একটা কেস স্টাডির মতো, মানে একটা ধরেন একটা ডেসক্রিপশন দিব, একটা ঘটনা বলবো, সেই ঘটনা থেকে যে কোনো একটা বলবো যে এই ঘটনাটা একটা প্রিন্সিপালকে ইন্ডিকেট করে, সেই প্রিন্সিপালটার হয়তো এক্সপ্লানেশন আপনার কাছে যাব। অনেক ক্ষেত্রে প্রিন্সিপালটা ডিরেক্টলি লিখতে পারি, ডিরেক্টলি লিখে সেখান থেকে হচ্ছে কোশ্চেন করতে পারি যে এই প্রিন্সিপালটাকে আপনি সাপোর্ট করেন কিনা, যদি সাপোর্ট করেন তাহলে রিলেভেন্ট ক্লারিফিকেশন দেন, এই ধরনের প্রশ্নগুলো করি। আর এখান থেকে যদি ভাইভা সেশনে আমি যে প্রশ্ন করবো, ভাইভা সেশনে কোশ্চেন করার জন্য আমার হিউজ একটা অ্যামাউন্ট কোশ্চেন আছে। সেটা হচ্ছে দেখেন এটা প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করা যায়, ধরুন ইকোনমিক্স কি সেখান থেকে প্রশ্ন করতে পারতাম, রেশনাল পিপল কারা সেটা থেকে প্রশ্ন করতে পারি, ইনফ্লেশন কি, আনএমপ্লয়মেন্ট কি, মাইক্রো ভার্সেস ম্যাক্রো, মিক্সড ইকোনমি, মার্কেট ইকোনমি, এভাবে ছোট ছোট প্রশ্ন করার জন্য প্রচুর জায়গা আছে। বা আমি একটা প্রিন্সিপালে জিজ্ঞাসা করতে হবে যে ওকে ফাইন, tell me any two principle from 10 principle of economics, তো সেখান থেকে প্রশ্ন করতে পারি। ছোট মানে ভাইভাতে সেশনে যে ধরনের কোশ্চেন আমাকে করা দরকার হয় সেটার জন্য হচ্ছে কি আমার অনেক ইজি ওয়ে আছে এই 10 প্রিন্সিপাল এই স্লাইডটা থেকে প্রশ্ন করা। এরপর আমি যেটা যাব এটা আজকে জাস্ট স্টার্ট করব, এটা স্লাইডটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। এটা মেইনলি আমি নেক্সট ক্লাসে প্রপারলি পড়াবো, আজকে আর নতুন কোনো টপিকে যাব না। আমি যেটা করি সাধারণত নেক্সট ক্লাসে স্লাইডটা শেয়ার করে দিই স্টুডেন্টদের সাথে, আগে থেকে শেয়ার করে রাখি। আর আজকে কোনো কোশ্চেন নিব না, আই এম সরি, মানে বেশি কথা বলতেছে অলরেডি, গলা আমার ব্যথা করছে। আজকের ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন থাকে এটা আমি নেক্সট ক্লাস শুরু করার আগে, আশা করি ততদিন আমি ভালো হয়ে যাব, সেটা শুরু করার আগে কোশ্চেন গুলো দিব। আজকে একটু নিজেরা স্টাডি করেন। আর নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি কি পড়বো সেটা নিয়ে একটু আইডিয়া দিব, এবং এই স্লাইডটা আমি শেয়ার করে দিব আজকের ক্লাসে। এটা বেসিক্যালি হচ্ছে কি আমরা চ্যাপ্টার 1 ফলো করব, আপনাদের যে রেফারেন্স বুকটা আমি দিয়েছি সেইটার। এন্ড আমরা অলরেডি ইকোনমিক্স এর কিন্তু দেখেন বেসিক জিনিসগুলো জেনে গেছি, যে ইকোনমিক্স কি, ব্রাঞ্চেস গুলো কি, ব্রাঞ্চেস গুলোর মধ্যে রিলেশনশিপ কি, ইকোনমিক্স এর প্রত্যেকটা কনসেপ্ট যে 10টা প্রিন্সিপাল মেনে চলে, যে কোনো একটা প্রিন্সিপাল মানবে মেইনলি, সেটা সম্পর্কে কিন্তু আমরা এখানে পড়ে ফেলেছি। তো এই চ্যাপ্টার আমরা এরপরে অ্যাকচুয়ালি ম্যানেজারিয়াল ইকোনমিক্স নিয়ে স্টাডি করা শুরু করব। সো প্রথমে আমরা বুঝবো হচ্ছে কি হোয়াট ইজ ম্যানেজারিয়াল ইকোনমিক্স এন্ড হোয়াট ইজ ইটস নেচার এন্ড স্কোপ, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি এন্ড কি কি কারণে আমরা স্টাডি করব, এটা কোন কোন সেক্টরে অ্যাপ্লাই করব, বেসিক জিনিসগুলো সম্পর্কে এখানে আসবো। সো এখানে আমরা ডেফিনেশন জানবো, বাকি ব্রাঞ্চেস গুলোর সাথে রিলেশনশিপ জানবো, এটা সম্পূর্ণ চ্যাপ্টার 1 ফলো করেছি। আচ্ছা, তারপরে দেখবো যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স আমরা কোন কোন সেক্টরে ব্যবহার করব সেটা সম্পর্কে জানবো।
তারপরে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স কি অ্যাকচুয়ালি মানে কার ব্রাঞ্চ, মানে এর সাথে কি ইকোনমিক্স এর সম্পর্ক আছে না হচ্ছে গিয়ে কোনো মানে এটার সাথে কোনো সম্পর্ক নেই। সো আমি ডিফারেন্সটা দেখবো ইকোনমিক্স আর ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর মধ্যে যে বেসিক ডিফারেন্স গুলো কি এগুলো সম্পর্কে জানবো। তারপরে দেখবো যে why it's useful for us as a manager, আপনি একজন ম্যানেজার, হ্যাঁ, or is a decision making unit, how managerial economics will help you or how it will use as a tool for you সম্পর্কে জানবো। তারপর আমরা চলে যাব the most important part from first chapter, that is the theory of firm। আচ্ছা, আমার স্লাইডটা আমি ব্ল্যাক কালারে করেছি, এটাতে আপনি আপনাদের কি দেখতে অসুবিধা হয়? তাহলে আমি কালারটা চেঞ্জ করে দিব। নো ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, সো দেন আমরা চলে যাব হচ্ছে থিওরি অফ ফার্মে। থিওরি অফ ফার্মে আমরা আসলে একটা ফর্মুলা নিয়ে আসবো। আমি বলেছিলাম যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স এ ম্যাথস আছে, এই ফার্স্ট চ্যাপ্টারেই ম্যাথস করব আমরা। সো এই ম্যাথসটা করব, থিওরি অফ ফার্মটাও পড়বো, ম্যাথস গুলো করব। ম্যাডাম ম্যাথ গুলো দেখতে আমাদের একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি এই জন্যই জিজ্ঞাসা, আমি কালার ফ্রন্টটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? ফ্রন্ট চেঞ্জ করে দেবো, সমস্যা ম্যাথ নেই। গুলা ব্ল্যাক বিলাকের কালারে উপর দিব। বিলাক পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এটা কালার তাহলে চেঞ্জ করে দিব, ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা একটা ম্যাথস করব, ম্যাথস করার পরে চ্যাপ্টারটা শেষ। সো এটা 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 শেষ করতে আমার বেশি সময় লাগে না, মানে এটা একটা লেকচারের বিষয়। সো নেক্সট ক্লাসে আসলে আমরা শুধু এই চ্যাপ্টারটা না, এর সাথে আমরা চ্যাপ্টার 2টাও ফলো করব। সো আমি জাস্ট দেখিয়ে দিলাম যে চ্যাপ্টার 1 এ আসলে আমরা কি কি পড়ব। আমি আজকে এটা স্টার্ট করতাম, আজকে আমার সময় ছিল, কিন্তু আই এম সরি, মানে আমি নিজেও একটু সিক, কিন্তু আমি পুরোপুরি ক্লাসটা পোস্টপোন করতে চাইনি, এই জন্য ক্লাসটা নিয়েছি। তো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এন্ড 2 এর হাফ কমপ্লিট করব। এবং আমি বলেছিলাম যে আমি এক্সামের আগে অ্যানাউন্সমেন্ট দেই আপনাদের ফার্স্ট সিটিটা কবে হতে পারে। সো আমি একটু ডেট দেখেও বলে দেই। আজকে হচ্ছে 16 তারিখ, নেক্সট ক্লাস হবে 23rd অক্টোবর। আমি 30 তারিখ ক্লাস টেস্ট নেব, এটা ফর শিওর থাকেন, ঠিক আছে? 30 তারিখ আপনাদের ক্লাস টেস্ট থাকবে। 30 তারিখের ক্লাস টেস্টে এই যে আমি 2টা চ্যাপ্টার শেষ করে ফেলবো। 10 প্রিন্সিপালের চ্যাপ্টারটা তো শেষ, আর নেক্সট যে নেচার এন্ড স্কোপ অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স এটা শেষ করে ফেলো। এই 2টা চ্যাপ্টারের উপর আমি ফার্স্ট ক্লাস টেস্টটা নিয়ে নিব। এবং নেক্সট ক্লাসে আমি যদি ভুলে যাই, সিআর স্পেশালি আমাকে একটু মনে করাই দিবেন, ম্যাডাম গুগল ক্লাসরুমে কিভাবে হচ্ছে গিয়ে আপনি ক্লাস টেস্ট নেবেন এবং আমরা কিভাবে ফাইল সাবমিট করব, এই ব্যাপারে আমি আপনাদের একটা বেসিক ওরিয়েন্টেশন দিয়ে দিব। অনেকেই আছেন যে এই সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন, ফর দ্য ফার্স্ট টাইম গুগল ক্লাসরুমের সাথে ইউজ টু হচ্ছেন। সো ওইটা ইউজ করে অ্যাকচুয়ালি আমি ক্লাস টেস্টটা কিভাবে নিব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? মানে ম্যাডাম কিভাবে, হ্যাঁ বলেন। ক্লাস টেস্টটা কি এমসিকিউ আকারে হবে? ফার্স্ট ক্লাস টেস্টটা আমি নিব হচ্ছে কি রিটেন, মানে গুগল ফর্মে নিব না, আপনার ফাইল আপলোড করে দিতে হবে। হাতে লিখে? এটা Word আপনার file এ? ইচ্ছা, আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। আপনি হাতে লিখেও দিতে পারবেন, আপনি ওয়ার্ড ফাইলেও মানে টাইপ করেও দিতে পারবেন। আমি ওই জন্যই বললাম যে জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিব, আমি মানে জাস্ট ইটস লাইক কোশ্চেন দিব আমি, টাইম সেট করে দিব। তারপরে হচ্ছে আপনি এক্সাম দিবেন। এক্সামটা হবে হচ্ছে সেকেন্ড ক্লাসে, অর্থাৎ সকালের ক্লাসে, মানে আমাদের তো 2টা টাইম, 8টা থেকে হচ্ছে গিয়ে আপনার 9টা 15 পর্যন্ত একটা ক্লাস টাইম, আর একটা হচ্ছে 9টা 15 থেকে 10:30। সো 9টা 15-র পরে আমাদের আসলে এক্সামটা হবে। ফার্স্ট হাফে আমি ক্লাস নিব, সেকেন্ড হাফে ক্লাস টেস্ট নিব। বুঝতে পেরেছি? জি ম্যাডাম। জি ম্যাম। আর ফাইল কিভাবে আপলোড করতে হবে গুগল ক্লাসরুম অনেকেই জানেন, আমি বলছি না যে জানেন না, হয়তো 2-1 জন জানেন না, কিন্তু তারপর আমি দিয়ে দিব। এবং ফাইলের ক্ষেত্রে আমি প্রথম ক্লাস টেস্টটা গুগল ফর্মে নিব না, আসলে মেইন কথা আপনাদের গুগল ফর্মে নেওয়ার মতো জানে, কারণ গুগল ফর্মে নিলে যেটা হয় যে সেখানে আসলে আপনার হচ্ছে গিয়ে এমসিকিউ টাইপের কোশ্চেন দেওয়ার আমার পসিবিলিটি, কিন্তু এমসিকিউ এখান থেকে অত বেশি আমার করার জায়গা নাই। এমসিকিউ দিলে যেটা যে আমি যেহেতু ভাবে করতে পারবো না, সো আমি আপনাদের হচ্ছে গিয়ে গুগল ডকস যেটাকে বলে, ডক ফাইলেও আপনি সেখানে আপলোড করতে পারবেন, চাইলে নিজে
একটা ফাইল জেনারেট করে মাইক্রোসফট ওয়ার্ডে সেটা আপনি আপলোড করে দিতে পারেন, অথবা যদি মনে করেন যে আপনি খাতায় লিখে, অনেকে মোবাইল ডিভাইস থেকে কানেক্টেড হন, সো সেখানে খাতায় লিখে দেন ছবি তুলে আমাকে ওখানে আপলোড করবেন, সেটা আপনি করতে পারেন। সো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সাবমিট করতে হয়, কোথায় গেলে পাবেন, কিভাবে আমি অ্যাসাইন করব, এভরিথিং উইল বি দেয়ার। ঠিক আছে, সো ভালো থাকবেন সবাই। আমি আজকে কোশ্চেন নিচ্ছি না, আমি এটা একটু বলে দিলাম যে আজকে কোশ্চেন নেওয়ার মতো ওকে ম্যাম, সমস্যা নেই। ম্যাম সিচুয়েশন নাই। অ্যাটেন্ডেন্স কিভাবে হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে যদি যারা লাস্টের দিকে জয়েন করেছেন তারা কাইন্ডলি হচ্ছে গিয়ে, তো দিয়েছেন সবারই অ্যাটেন্ডেন্স তো আমি দেখতে পাচ্ছি 9:20 লাস্ট অ্যাটেন্ডেন্সটা আসছে। অনেক তো হ্যাঁ, সো অ্যাটেন্ডেন্সটা হচ্ছে গিয়ে জাস্ট আপনার চ্যাট বক্সে, আমি যখন রেকর্ডিং স্টার্ট করবো, যখন স্টিল আমার রেকর্ডিং তো চলছে, রেকর্ডিংটা স্টার্ট করার পরে আপনি চ্যাট বক্সে নেম এন্ড আইডিটা লিখে দিবেন। এই এটা নাই এখনো দেইনি, আমি শুরুতে অ্যাড হইছি ম্যাম। আচ্ছা, সমস্যা নেই, তাহলে এখন দিয়ে দেন, আমার কাছে চলে আসবে এটা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে আমি আমার গুগল ক্লাসরুম কোডটা আরেকবার একটু দেখিয়ে দিই। অনেকে আছেন যারা আজকে হয়তো ফার্স্ট ক্লাস করছেন আমার সাথে, এই জন্য একটু গুগল ক্লাসরুমটা আরেকবার একটু দেখাই। এটা কি দেখতে পাচ্ছেন? ম্যানেজারিয়াল ইকোনমিক্স जी मैम। এই উইন্ডো জি আসছে। ম্যাম। দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম, দিস ইজ গুগল ক্লাসরুম কোড। এই যে ছোট হাতের L7UNPI5। আপনি যখন গুগল ক্লাসরুমের অ্যাপসে যাবেন, আমি একটু অ্যাপসে যেও কিভাবে পাওয়া যায় সেটাও দেখিয়ে দিই। যে ক্লাসেস ফ্রম ল্যাপটপ, দ্য ভিউ উইল বি লাইক দিস, এটা আমার সব ক্লাস এখানে আছে। যে লেফট সাইডে একটা প্লাস বাটন থাকে, দেখেন আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি। লেফট সাইডে একটা প্লাস বাটন থাকে, এখানে দুটো অপশন আসে, এই যে জয়েন এ ক্লাস, ক্রিয়েট এ ক্লাস। এটা মোবাইলেও ইন্টারফেসটা অনেকটা এরকম। তো আমি তো টিচার, আমি ক্রিয়েট জি এ ম্যাম। ক্লাস দিব, আর আপনি স্টুডেন্ট, আপনি জয়েন ক্লাস এই অপশনে ক্লিক করবেন। এই জয়েন ক্লাসে যে যদি ক্লাস কোডটা লেখেন তাহলে আপনি আমার ক্লাসে জয়েন করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে ক্লাস কোড লেখার জায়গা থাকবে। তো আমি যেহেতু ক্লাস জয়েন করব না, আমার ওটা দরকার নেই, এখন আমি আমার ক্লাসে চলে যাই। তো আমি ম্যানেজারিয়াল ইকোনমিক্সে চলে গেলাম। এটা আমার গুগল ক্লাসরুম। এটা আসলে আমার এই যে জুম ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা ম্যানেজ করার জন্য আমার ভার্চুয়াল যে প্ল্যাটফর্ম, দ্যাটস মাই গুগল ক্লাসরুম। আমি একটু এই ক্ষেত্রে আপডেটেড থাকতে পছন্দ করি, সো আমি আমার সব আপডেট আমার গুগল ক্লাসরুমে দিয়ে রাখি। এবং আপনাকেও এনকারেজ করি যে গুগল ক্লাসরুমে আপনার কোনো কোয়ারিজ থাকলে পোস্ট করতে। যেমন দেখেন অনেক, উনি জানেন না ক্লাস কখন থেকে শুরু, উনি লিখেছেন এটাই। তো আমি এটা যখন দেখি আমার কাছে মেইল আসে, আমি সাথে সাথে একটা রিপ্লাই দিয়ে দিই। সো স্ট্রিমে যদি যান আপনি অলরেডি খুঁজে পাবেন যে এখানে আমি অনেক কিছু পোস্ট করে ফেলেছি অলরেডি, এবং ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনি যখনই আমার গুগল ক্লাসরুমে জয়েন করবেন আপনি সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। সো যদি নাও পেয়ে থাকেন তখন এই ক্লাস ওয়ার্ক আপনাদের জন্য, এই 4টা রিবন আসবে না, আপনাদের জন্য 3টা আসবে। একটা হচ্ছে স্ট্রিম, ক্লাস ওয়ার্ক আর পিপল। গ্রেডটা একমাত্র আমার জন্য ওপেন হবে। তো ক্লাস ওয়ার্কে গেলে আপনি এখানে দেখবেন যে আলাদা আলাদা করে আমি কিন্তু সবই আপলোড করে দিয়েছি এখানে। আচ্ছা, যেমন হচ্ছে কি ক্লাস রেকর্ডিং এর কথা আসে, এখানে আমি আমার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন আপলোড করে দিই। যেমন আমি অলরেডি অনলাইন ক্লাস 1 আপলোড করেছি। সো যারা ফার্স্ট ক্লাস মিস করেছেন ওটা দেখে নিলে পেয়ে যাবেন। পাওয়ার পয়েন্ট স্লাইড, সাধারণত আমি ক্লাস নিলে কোনো স্লাইড যদি আপলোড করে থাকি, স্লাইড ফলো করি, সেটা আমি এখানে আপলোড করে দিই। যেমন আমার কোনো লেকচারের স্লাইডও নাই, এরকমও কিন্তু আছে। যেমন আমার এই যে 10 প্রিন্সিপালের স্লাইডটা কিন্তু অলরেডি আপলোড করা ছিল, কজ আমি এটা পড়াচ্ছিলাম, তো এটা আপলোড করা আছে। সেম ওয়েতে আজকেরটাও আমি আপলোড করে দিব। রেফারেন্স বুক যেটা ফলো করে, যেমন আমি যেটা ফলো করবো মার্ক হার্শির যে বইটা, এটা অলরেডি আপলোড করা আছে, এটা পাবেন। আর হচ্ছে কি ক্লাস লিংক, এই যে ক্লাস কোর্স আউটলাইন, এটা এখানে, এটা যেটা আমি যা যা পড়াবো। আর ক্লাস লিংক, এই যে দুটো ক্লাস হলো আমাদের, দুটো ক্লাসের লিংক কিন্তু এখানে একটার পর একটা দেওয়া আছে। এবং এই যে কালকে ক্লাস লিংকটা আমি কালকে মানে একদিন আগে আপলোড করে দিই ক্লাস লিংকটা। আচ্ছা, ক্লাস রেকর্ডিং নিয়ে একটু বলি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল। ক্লাস রেকর্ডিং এ গেলে দেখবেন যে এটা হচ্ছে গিয়ে এমবেড হয়ে আসবে। ক্লাস রেকর্ডিংটা আমি সাধারণত ইউটিউবে আপলোড করে দিই। এটা একটু করি। ক্লাস রেকর্ডিংটা সাধারণত আমি ইউটিউবে আপলোড করি। আমার ইউটিউবে আপলোড করে সুবিধা হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুম থেকে এটার অ্যাক্সেস নেওয়া সবচেয়ে সুবিধা।
এটার ফাইল সাইজটা ছোট হয়, আপনার ডাউনলোড অপশন থাকে এবং ইউটিউবে যে ফিচার গুলো আছে সেটা আপনি ফলো করতে পারবেন। তো আমি নরমালি এটা সাজেস্ট করি হচ্ছে আপনাদেরকে, আমি এটা ওপেন করে দিলাম, এই জন্য ইউটিউবে এটা ওপেন করলাম। ইউটিউবে যে দেখবেন যে এটা ডাউনলোড করে রাখার একটা অপশন থাকে, যেহেতু আমার এটা চ্যানেল সো আমার কাছে এই অপশনটা আসবে না, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হবে যে আপনি কিন্তু সেই ইয়াটা পাবেন, যে আপনি কিন্তু ডাউনলোড করার অপশনটা পাবেন। এটা আমার ফার্স্ট ক্লাস, তো আমি যে ভিডিও ইয়ার গুলো দেখাচ্ছিলাম। তো আপনার কাছে একটা অপশন থাকবে যে যখন আপনি ওয়াইফাই কানেকশনে থাকবেন আপনি এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখেন। শুধু আমার ক্লাস না, যদি অন্য টিচারও এইভাবে আপলোড করে তাদেরটা আপনি ডাউনলোড করে রাখবেন। সো আপনি যখন অফলাইনে থাকবেন তখনও চাইলে কিন্তু ক্লাস রেকর্ডিং গুলো দেখে গো থ্রু করতে পারবেন, স্টাডি করতে পারবেন। তো এটা হচ্ছে সুবিধা। এছাড়া ইউটিউবে আরো কিছু ফিচার থাকে, ওই যে আপনার হচ্ছে গিয়ে ক্যাপশন থাকে, তারপরে হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারবেন, অর্থাৎ এই রিলেটেড অন্য টপিক গুলোর ক্লাসে যেতে পারবেন, সেটাতে যেতে পারবেন। তো সেই বেনিফিটস গুলো ম্যাডাম পাবেন। ইউটিউব লিংকটা কি আমরা ক্লাসরুম থেকেই পেয়ে যাব? হ্যাঁ, এখানে আমি কিছু সিকিউরিটি মেইনটেইন করি, এটা নিয়ে আমার একবার ঝামেলা হয়েছিল এই জন্য। সেটা হচ্ছে গিয়ে আমি প্রাইভেসি মেইনটেইন করে হচ্ছে গিয়ে ভিডিওগুলো আপলোড করি। আপাতত কনসেন্ট নেই, প্লাস হচ্ছে কি আমি কিছু প্রাইভেসি মেইনটেইন করে আপলোড করি। আমি অনেক ক্ষেত্রে, এটা যদিও পাবলিকলি আপলোড করা আপনাদের ক্লাস রেকর্ডিংটা, সো আপনার যে ক্লাস থেকেই যেতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা এটা একটু দেখাই, জাস্ট আমার নাম দিয়ে সার্চ দিয়ে যদি ইউটিউবে যান সেখান থেকেও পাবেন, সেখানেও পাবেন, ওটাতেও যে পাবেন না তা না। এবং সেখানে আপনাদের জন্য আলাদা প্লে লিস্ট করে রেখেছি আমি, প্লে লিস্টটাও দেখাই দিই। প্লে লিস্টটা হচ্ছে যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স, কোথায় গেল, হারাই গেল কেন? আচ্ছা সরি, আমি তো ক্রিয়েটেড প্লে লিস্টে বসে আছি। সো আপনাদের জন্য প্লে লিস্ট এই যে, ও আচ্ছা সরি, এটা তো অনেক আগে ক্রিয়েট করা। এই যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স এমবিএস 405, হ্যাঁ, আপডেটেড 7 days ago। আপনাদের জন্য আলাদা প্লে লিস্টও মেক করা আছে, আপনি ওখান থেকে ওটা পেয়ে যাবেন। গুগল ক্লাসরুম থেকে যে যেতে হবে এমন কোনো কথা নাই, এটাও বলে দিচ্ছে। ইউটিউবে যা সার্চ দিলেও পাবেন, ওখান থেকেও পেতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি ওটাকে এমবেড করে দিই, গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দিই, যাতে কেউ যদি কিছু নাও পান গুগল ক্লাসরুম থেকেও পেয়ে যাবেন, এটাই বলতে চাচ্ছিলাম। আর প্রাইভেসি কনসার্ন থেকে বলছি, এখানে আপনাদের একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা। যেমন এই যে, যেমন দেখেন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, ওদের ক্লাসগুলো সব হচ্ছে কি ইয়া করা। আচ্ছা এটা এখন দেখাতে যাচ্ছে না, মেইন কথা এখানে কিছু প্রাইভেসির বিষয় আছে, আমি জাস্ট এটা বলে দিই। অনেক কোর্সের পরবর্তীতে প্লেলিস্টটা আমি হচ্ছে কি ওটাকে বলে আনলিস্টেড করে দিই। আনলিস্টেড করা মানে হচ্ছে আপনার কাছে লিংক, এই যে আমি যখন এই লিংক শেয়ার করবো একমাত্র তখন আপনি ক্লাসটা দেখতে পাবেন, আদারওয়াইজ পাবেন না, এইভাবেও করা থাকে। তো আপনি আপনার প্রাইভেসি নিয়ে ফুললি সিকিউর থাকতে পারেন যে আমি এমন কিছু শেয়ার করব না বা এমন কিছুতে যাব না যাতে আপনার প্রাইভেসিটা এখানে হ্যাম্পার হয়, এটাই বলতে চাচ্ছিলাম। ওভাবে আমি করে দিই। আর যদি মনে করেন যে আপনি গুগল ক্লাসরুম থেকেও আসতে চাচ্ছেন না, আপনার আমার সার্চ অপশন ওই জন্য ওপেন আছে এবং আমি ওখানে এখানে থাম্বনেইল ইউজ করি, এটাও থাম্বনেইল ইউজ করে রাখি, সো দ্যাট দেখা যায় যে আপনি সার্চ দিলেই জাস্ট, এক্ষেত্রে জাস্ট আমার নাম দিয়ে সার্চ দিলে, এটা হচ্ছে একটা বিষয়, সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। প্লে লিস্ট ওখানে সেভ করে রাখলেন একইভাবে, পরে দেখে নিলেন, এভাবেও পাবেন। ঠিক আছে, সো সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা ম্যাম, আপনাকে ধন্যবাদ। ওকে ম্যাম। ঠিক আছে, সুস্থ থাকুন। হ্যাঁ আমার জন্য দোয়া করেন সিরিয়াসলি। অবশ্যই ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।